ফুফাতো, মামাতো, খালাতো এবং চাচাতো ভাইসহ যাবতীয় সকল ভাই নিয়ে লেখা প্রেম কাব্য পড়া হয়ে গিয়েছে শীতুলের। তবে তার অষ্টাদশীর এই ক্ষুদ্র জীবনে এমন কোনো ভাইয়ের আগমন আজ পর্যন্ত ঘটেনি। এই নিয়ে মেয়েটির অবশ্য দুঃখের ইয়াত্তা নেই। প্রতিদিন একবার নিয়ম করে সে এই নিয়ে হা হুতাশ করে, সুগভীর অন্তরিক্ষের দিকে চেয়ে বিড়বিড় করে। কেন কেন আমার মা বাপের জাতকুলের কোনো ফুফাতো মামাতো খালাতো চাচাতো ভাই আমি এলাম না? কেন? পৃথিবী এত নিষ্ঠুর কাছে তার সাথে কেন করলো? কোন অপরাধে? আজও এই নিয়ে বড্ড দুঃখ প্রকাশ করে হম্বিতম্বি দেখিয়ে মা বাবার রুমে গেল শীতুল। বাবা মনিরুল আলম আর মা সালেহা বেগম জরুরি এক বিষয়ে আলোচনায় বসেছিলেন। মেয়ের হঠাৎ আগমনে তাদের আলোচনায় ভাটা পড়ল। সালেহা বেগম ভুরু কুঁচকালেন। মেয়েটা তার কোনো শিক্ষাতেই তোয়াক্কা করে না। কতবার বলেছে কারোর ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এমন হুটহাট ঢুকতে হয় না। কিন্তু কে শোনে কার কথা? এই মেয়ে নিজের মর্জিতেই চলে। তিনি বিরক্তির সুরে জিজ্ঞেস করলেন, কি চাই? শীতুল বড় বড় পায়ে গিয়ে বাবার পাশের বিছানায় বসল। মনিরুল আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে অতি স্নেহের সহিত জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, মন খারাপ? মাথা ঝাঁকালো সহসাই, গাল ফুলালো তার, চোখ মুখ গম্ভীরতায় ছেয়ে আছে। সালেহা বেগম ফের জানতে চাইলেন, কি হলো, কিছু বলছিস না কেন? বাংলা পাঁচের মতো চেহারা করে বসে আছিস। আমার একটা কথা বলো তো, তোমাদের বাপ মায়েরা অনলি এক পিস করেই কেন পয়দা করলো? অমন আদিম যুগের মানুষেরা যেখানে কমসে কম 10 থেকে 12 জন পয়দা করে ফুটবল টিম বানাতো, সেখানে তোমাদের বাপ মায়েরা কেন কেবল এক পিসই পয়দা করবে? ওয়াই মা, ওয়াই? মেয়ের কথায় মাত্রাতিরিক্ত ভীতস্ফীত সালেহা বেগম চোখ মুখ কঠিন করলেন, বললেন, তোর সমস্যা কি বলতো? আমার মা বাবার একমাত্র সন্তান হওয়ার পরও তোর এত জলে কেন? তোর এই জ্বলানো পোড়ানো এক্সপিরিয়েন্সটা আমাকে আগে বল। শীতুল গাল ফুলালো আবার। রিজন বলবে? কি বলবে? সে একজন কাজিন ভাই ব্রাদারের জন্য মরে যাচ্ছে, তার প্রেমে পড়ার জন্য মন ব্যাকুল হচ্ছে, খুব করে চাইছে গল্প উপন্যাসের পাতায় লেখা সেসব সুদর্শন কাজিনদের মতো তারও একটা প্রেমিক কাজিন হোক। ঠিক সেসব চরিত্রের মতোই সে তার ওপর অযাচিত অধিকার খাটাবে, রাগ দেখাবে, সময় সুযোগে দেখাবে ভালোবাসা, অথচ মুখে সেটা স্বীকার করবেই না। বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে দুজনের দেখা হবে, চোখে চোখে হবে অনুভূতির আদান প্রদান, প্রেম হবে একটু আধটু, তবে ঝগড়া হবে জম্পেশ। এটা তো রিজন। কিন্তু এই রিজন কি আর মুখে আনা যায়? সে কি নির্লজ্জ নাকি? সেসব ভেবেই বড্ড আফসোস মনটা বিষিয়ে উঠল। বুক চিরে বেরিয়ে এলো রুদ্ধশ্বাস। মা, তুমি বুঝবে না, তোমাকে বলে লাভ নেই। উঠে গেল সে। তাকে খুব একটা পাত্তা দিলেন না সালেহা বেগম। জানেন মেয়েটা তার আধ পাগল, তাকে আমলে নিয়ে তিনি পাগল হতে চান না আপাতত। তাই মনোযোগ দিলেন হাতের লিস্টে। গম্ভীর গলায় স্বামীকেই বললেন, শোনো, একটা জিনিসও ভালো যাবে না কিন্তু। আমার বোন আর দুলাভাই কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে, তাই তাদের যত্ন আত্মী যেন কোনো কমতি না থাকে। অচিরাত পদযুগল থামল শীতুলের। সে ঘাড় কাত করে চেয়ে বলল, কারা আসছেন মা? আমার বোন আর দুলাভাই। কপালে দৃঢ় ভাঁজ ফেলে শীতুল জানতে চাইল, তোমার বোন দুলাভাই কোত্থেকে এলো মা? নানু কি এই বয়সে এসেও? বাকি কথা শেষ হওয়ার আগেই সালেহা বেগম গর্জে উঠলেন। চোখ মুখ গরম করেই বললেন, থাপ্পড় দেব বেয়াদব মেয়ে। ওই আমার চাচাতো বোন, ইতালি থেকে এসেছে, কাল আমাদের বাসায় বেড়াতে আসবে। শোন, ওদের সামনে একদম বাড়াবাড়ি করবি না, ভদ্র মেয়ে হয়ে থাকবি সব সময়। মনের দুঃখ কষ্ট হঠাৎই কেমন যেন উবে গেল। সে উৎসাহ নিয়ে এগিয়ে গেল মায়ের দিকে। সোফায় বসে বলল, কারা কারা আসবেন মা? ওই তো আমাদের বোন, দুলাভাই আর তাদের ছেলে মেয়ে। শীতুল হাঁসফাঁস করছে। একবার জানতে ইচ্ছে করছে ছেলে মেয়ে দুটো কত বড়। ছেলেটা যদি বড় হতো, যদি গল্পের মতো সেও এক শুভ্র ভাই, অভ্র ভাই, বাহার ভাই, ধূসর ভাই বা মাহবুব ভাই, এমন জাতীয় কোনো এক ভাই পেয়ে যেত। যদি ওই সকল রঙিন প্রেমের মতো তারও একটা বেসামাল বর্ণিল প্রেম হতো, তবে মন্দ হতো না। অদ্ভুত উল্লাসে মন লাফিয়ে উঠল তার। এক সুটের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল।
বিছানায় বসে ঠোঁট কামড়াতে কামড়াতে ভাবল, এবার একটা ভাই তার লাগবেই, যে কোনো মূল্যে লাগবে। ঝকঝকে সকাল, জানালার কাজ ভেদ করে দিবাকরের উজ্জ্বল আলো ঘর জুড়ে লুটোপুটি খাচ্ছে। বাইরে গরম বেশ, রোদের তেজ তাকানো দুষ্কর। এই গরমের বোঝা কাঁধে চেপে সকাল থেকে রান্নাঘরে কাজ করছেন সালেহা বেগম। আজ হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে, রান্নার কমতি নেই। নিজ হাতে নিজের সব থেকে প্রিয় কাজিনের জন্য তিনি রাঁধছেন। বাড়িময় সেই সুস্বাদু রান্নার ঘ্রাণে মৌ মৌ করছে। শীতল চোখ কসলাতে কসলাতে রান্নাঘরের দুয়ারে এলো। পরনে ঢিলাঢালা পোশাক, চুল এলোমেলো, মুখ শুষ্ক। কোনো রকমেই জিজ্ঞেস করল, কি খাবো মা? সালেহা বেগম বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়ালেন। এই মেয়েকে নিয়ে তার বড্ড জ্বালা। এই যে চোখ মেলছে, এবার চোখ বন্ধ করা আগ অবধি তাকে জ্বালিয়ে খান খান করে দেবে। একটাই সন্তান, অথচ জ্বালানোর পরিমাণ 10 সন্তানের সমান। তিনি ভারী নিঃশ্বাস ফেললেন, বললেন, আম্মা যান, আগে মুখ হাত ধুয়ে আসুন কষ্ট করে, আমি ডাইনিংয়ে খাবার বাদ দিচ্ছি। শীতল মাথা দুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ডাইনিংয়ে পায়ের ওপর পা তুলে আরাম করে বসলো শীতল। একবার খাবারগুলোর দিকে চোখ বোলালো। খুব একটা পছন্দ হলো না যেন। চেঁচিয়েই বলল, মা কি এইসব পাউরুটি আর জ্যাম কেন? একটু পরোটা করে দাও না। পারবো না মারে, 12টার ঘুম থেকে ওঠে এখন একদম ফমাস দিবি না। আমার অনেক কাজ আছে, চুপচাপ রুটি আর পাউরুটি খেয়ে ফেল। শীতল নাক মুখ কুচকালো। এসব পাউরুটি আর জ্যামে তার পেট ভরবে না। এসব পাউরুটি আর জ্যামে তার পেট ভরবে নাকি? কেমন বেস্বাদ খাবার। সে একবার পাউরুটিতে কামড় বসিয়ে আবার চেঁচালো। মা অন্তত চাটা তো দিবে। ফ্রিজে আছে দেখ। শীতল ফ্লাক্স থেকে চা ঢাললো কাপে, তারপর তাতে রুটি ভিজিয়ে পুড়ে মুখে বলল, মা এমন বেমজার চা কি তুমি বানিয়েছো? আজ্ঞে হ্যাঁ মহারানী। মুখ গোমরা করে সে বিড়বিড় করেই আওড়ালো। বাবা যে তোমাকে কি করে সহ্য করে কে জানে। নাস্তা খাওয়ার পর সালেহা বেগম শীতলকে বলেছিলেন নিজের রুমটুকু গোছাতে। মেয়েটার রুম জঙ্গলের চেয়ে কম কিছু নয়। তিনি রুমে হাত না দিলে সেই রুম মাসেও একবার দেখার মতো অবস্থাতে থাকে না। আজ এক প্রকার কড়া আদেশ দিয়েই মেয়েকে তার কাজ বুঝিয়ে দিলেন। তবে তার আধ পাগল চঞ্চল মেয়ে সেসবে আদৌ পাত্তা দিল কিনা কে জানে। সে কানে ইয়ারফোন গুজে নানান অঙ্গভঙ্গি দেখিয়ে রুম জুড়ে নাচানাচি করছে। এরই ফাঁকে ফাঁকে বিছানায় বালিশ একটা ছুঁড়ে মারছে, তো আবার কাপড় একটা নিয়ে রাখছে আলমারিতে। পড়ার টেবিলের এলোমেলো বইগুলো কোনো রকমে গোছালো। ড্রেসিং টেবিলের অবস্থা তো আরও শোচনীয়। এটার দিকে তাকাতেই শীতলের মুখের ভাবমূর্তি পাল্টে যায়। বিরক্তিতে মন কিরবির করে। জিনিসটাকে রুম থেকে লাথি মেরে বের করে দিতে ইচ্ছে করছে তার। সে উঁচু গলায় বলল, এই ড্রেসিং টেবিলটা ফেলে দাও তো মা, আমার এটাকে দেখে রাগ হচ্ছে। সালেহা বেগম খুন্তি হাতে মেয়ের রুমে এলেন। রুম দেখে মনে হলো না খুব একটা পরিবর্তন কিছু হয়েছে। তিনি কর্কশ গলায় বললেন, তুই রুমে গিয়েছিলি? শীতল চারদিকে চোখ বুলিয়ে হেসে বলল, হ্যাঁ দেখো চারিদিকে কেমন চকচক করছে। দীর্ঘশ্বাস ফেললেন সালেহা বেগম। মেয়ের সাথে পেরে ওঠার সাধ্য তার নেই। পরাজিত হয়ে জিজ্ঞেস করলেন, যাচ্ছিস না কেন? এই ড্রেসিং টেবিলটা খুবই জঘন্য লাগছে, এটাকে ঘর থেকে বের করে দাও। তোকে ঘর থেকে বের করে দেব বেয়াদব মেয়ে। 1 মাস হয়নি এটা বানিয়েছিস, এই মাঝে অসুস্থ কি অবস্থা করেছিস, কোনো জিনিসের যত্ন নেই, এখন আবার বলছিস এটা বের করে দিতে। কেন, আর একটা কেনার জন্য? শীতল ঠোঁট উল্টায়, চোখের পাতা ঝাপটে একবার দেখলো তার সাদা রঙের ড্রেসিং টেবিলটাকে। ফুস করে নিঃশ্বাস ফেলে সেটা গোছাতে গেল। 1 মাস আগে কেনা হলেও এটা গোছানোর মতো সময় বা সুযোগ হয়নি তার। সে আবার খুব ব্যস্ত মানুষ কিনা, ফোন রেখে অন্য কাজে মনোযোগ দিতে তার ভারী কষ্ট হয়। কিন্তু এখন মেহমান আসার অজুহাতে অজ্ঞতায় তাকে এই কাজ করতে হচ্ছে। গোসল সেরে সবই বেরিয়েছে শীতল। গায়ে লং টপস, ভেজা চুলের পানি পড়ছে অবলীলায়। তোয়ালটা বারান্দায় নাড়াতে গিয়ে দেখলো তাদের গেটের বাইরে এক অপরিচিত গাড়ি। কপাল কুঁচকালো সে। চিন্তিত বদনে মায়ের কাছে ছুটে গেল। সালাদ বানাতে ব্যস্ত তখন সালেহা বেগম। তন্মধ্যেই শীতল চিন্তিত সুরে বলল, তোমার বোন আর দুলাভাই বোধ হয় চলে এসছে মা,
গেটের বাইরে গাড়ি দেখলাম। শশাটা রেখে চঞ্চল চোখে তিনি মেয়ের দিকে তাকালেন। অসহিংসু স্বরে বললেন, একবার বাহিরে গিয়ে দেখ না মা, তোর বাবা আর সেট্রিকা গিয়েছেন, আমাকে তো কলে বলছেন ওখান ওরা আসেনি, তবে বাইরে কে এসেছে একবার দেখ না, আয় না মা। বাইরে যেতে মোটেই ইচ্ছে হলো না শীতুলের। তাও মায়ের অমন দরদমাখা আবদারের বিপরীতে সে নাকচ করতে পারল না। ওড়না গলায় ঝুলিয়ে বাইরে বের হলো। সিঁড়ির কাছের গেট খুলে দাঁড়াতেই বাইরে প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকলেন একজন মধ্যবয়স্ক লোক। লম্বা দেখতে লোকটার চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে জড়ানো সাদা পাঞ্জাবি, মুখে কাঁচা পাকা দাড়ির ফাঁকেও উকিঝুঁকি মারছে সৌজন্যতাবোধের হাসি। তিনি শীতুলকে দেখে ঠোঁট আরো খানিক ছড়িয়ে হেসে জিজ্ঞেস করলেন, না, ওনার স্বামী মনিরুল আলমের বাড়ি। আর আমি ওনাদের একমাত্র অনাদরের মেয়ে শীতুল। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়ের কথায় লোকটি ভড়কালো খানিক, পরক্ষণেই আবার হেসে বলল। শীতুল চনমনে সুরে বলল, ও আঙ্কেল, আপনারা এসেছেন? আপনাদের অপেক্ষাতেই ছিলাম। ভেতরে আসুন না, বাবা তো স্টেশনে গিয়েছেন আপনাদের আনতে। সে কি, আমরা তো দেখতে পাইনি। এইটুকু বলে ভদ্রলোক আবার গেটের বাইরে গেলেন। হয়তো ওনার সঙ্গী সাথীদেরও আসতে বললেন ভেতরে। শীতুল এখনও তার জায়গায় স্থির, অস্থির লোচন তার বিশাল লোহার গেটটার দিকে। কারা কারা প্রবেশ করবে সেই নিয়ে সে ভীষণ উৎকণ্ঠিত। ভদ্রলোক আবার ভেতরে এলেন, হাতে একটা ব্যাগ, এবং তার পেছন পেছন এলো আরও কয়েকজন মানুষ। সুন্দর সুশ্রী দেখতে একজন ভদ্র মহিলা। তাকে দেখেই শীতুল বুঝে ফেলল এই তার মায়ের চাচাতো বোন। চেহারায় মিল আছে। আর তারপর এক বাচ্চা মেয়ে, 8-9-এ পড়ে হয়তো। চঞ্চল বদনে এক প্রকার ছুটে ভেতরে এলো সে। শীতুল এখনো হাপ্পিত্তাস করে আছে চেয়ে, জানে না তার ইচ্ছে আদতে পূর্ণ হবে কিনা। তাও সে আশা ছাড়েনি। মা, এগেইন একটা স্ক্যাম করা হয়েছে। এই জন্যেই আমি দেশে আসতে চাই না। এদেশে আর সততা বলে কিছু বাকি রইল না। গেট পার হয়ে একটা লম্বা চওড়া দেখিয়ে ছেলে আগমন ঘটল। চোখ মুখে তার ভারী বিরক্তি স্পষ্ট। চোয়াল দৃঢ়, রোদ চশমার আড়ালে তার ভীত স্পৃহে জর্জরিত অক্ষির দর্শন পাওয়া মুশকিল। এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে ট্রলি টেনে ভেতরে এসে শ্বাস ফেলল সে। তার কথা খুব একটা তোয়াক্কা না করে তার মা লিলি জাহান চিতুলের চিবুক নাড়িয়ে আঁতুড়ে গলায় বললেন, তুমি বুঝি শীতল? তোমার মায়ের মুখে তোমার কথা খুব শুনেছি। শীতুল চোখ যেখানে স্থির সেখান থেকে চোখ সরিয়ে আনা ভারী দুষ্কর কাজ। তবুও সে কষ্ট করে চোখ সরালো, তাকালো সুন্দর ভদ্র মহিলাটির দিকে। তাকে আগাগোড়া পরখ করে মনে হলো মহিলাটি দারুণ স্মার্ট। চোখে মুখে কেমন এক প্রতাপ ছড়িয়ে আছে। সে হাসল, বলল, জি, আমিই চিতুল। তবে মায়ের কথা আপনি বিশ্বাস করবেন না। মা অযথা আমার নামে সবাইকে নালিশ করে। আমি অতটাও খারাপ না। লিলি হাসলেন, বললেন, তোমার নামে নালিশ করে কে বলল? তোমার মা তোমার নামে অনেক প্রশংসা করেছেন। আমার কাছে বলেছেন তোমার মতো মেয়ে নাকি দুটো হয় না। শীতুল হাঁ হুতাশের সুরে বলল, এমন বিরল ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটবে না খালামণি। আর যদি ঘটেও সেদিন নিশ্চিত সূর্য অন্য দিক থেকে উঠবে। শীতুলের কথায় সকলে হেসে ফেলল। শীতুল চমকালো, থমকালো। ছেলেটির হাসির শব্দে খেই হারালো সে। কি আশ্চর্য, একটা ছেলে এত সুন্দর করে হাসতে পারে নাকি? এত অবাস্তব বিষয়। সে তো মেয়ে হয়েও এত সুন্দর হাসতে পারে না। উল্টো সে হাসলে তার মা বলেন তার হাসি শুনলে নাকি হার্টের রোগীরা স্ট্রোক করবেন। অষ্টাদশীর বুঝি এবার মনে রং লাগলো। অন্তরে কেমন তরঙ্গ বইল যেন। হৃদয়ে মাদল বাজল অচিরাত। এই তো সেই কাঙ্ক্ষিত পুরুষ। তার পড়া উপন্যাসের চরিত্রের ন্যায় অভিলষিত সুঠাম পেটানো শরীর, সুউচ্চ শারীরিক গঠন, চওড়া কাঁধ, এক ঝাঁকড়া চুল আর গৌর চামড়ার উকিঝুঁকি মারা খসখসে দাড়ি। সবকিছুই যেন উপন্যাসের পাতায় বর্ণনা করা চমৎকার মানবের সদৃশ্য। ছেলেটি যখন তাকে পাশ কাটিয়ে চলে গেল সে টের পেল এক তীব্র ঘ্রাণের। নাসিকাপথে গিয়ে সেই ঘ্রাণটুকু মস্তিষ্কে হামলা করতেই শরীরে শিহরণ খেলে গেল তার। কি আশ্চর্য, এত সুঘ্রাণ সে আগে কেন পায়নি? কোন পারফিউমের ঘ্রাণ এটা? নিশ্চয়ই হবে হয়তো ভীষণ দামি কোনো সুগন্ধি।
পেছন পেছন ছোট কদমে নিবৃতা এগোলো। দরজার কাছটায় থামলো গিয়ে। সালেহা বেগম চমৎকার হেসে দরজার কাছে দাঁড়িয়ে বোনকে পেয়ে জড়িয়ে ধরলেন। লিলিও ছাড়লেন না, বোনকে পেয়ে আবেগে মন ভাসালেন। সালেহা বেগম সবার সাথে কুশল বিনিময় করলেন। এরপর লিলির ছেলে মেয়েদের দেখে অবাক হলেন তিনি। তাদের যখন শেষ দেখা হয়েছিল তারা তখন খুব ছোট। মেয়েটা তখন গর্ভে আর ছেলেটা তখন 10 বছরের। তাদের পরিণত হতে দেখে তিনি ভীষণ খুশি হলেন। ভেতরে এনে বসালেন আদর করে। নিবৃতা দ্রুত পায়ে রান্নাঘরে এলো। এদিক ওদিক তাকালো কিছু খোঁজার উদ্দেশ্যে, তবে তাকের ওপর শরবতের ট্রে দেখে ধাতস্থ হলো সে। সালেহা বেগম তখন রান্নাঘরে এলেন। নিবৃতাকে সেখানে দেখে কপাল গোটালেন তিনি। জিজ্ঞেস করলেন, তুই এখানে? তোর বাবাকে কল দিয়ে বল ওরা চলে আসছে। নিবৃতা মায়ের কথা কানে ঢুকালো না, বিপরীতে ট্রে হাতে নিয়ে বলল, তুমি বাবার সাথে কথা বলো, আমি বরং শরবতটা সবাইকে দিয়ে আসি। মেয়ের কথায় মাথা ঘুরে আসার উপক্রম। মেয়ে বলে কি? বাসায় মেহমান আসলে যে মেয়েকে তার রুম থেকে বের করা এভারেস্ট জয় করার সমান, সেই মেয়ে আজ জেচে পড়ে মেহমানদের শরবত দিতে যাচ্ছে। এ যেন সালেহা বেগমের কাছে এক অষ্টম আশ্চর্যের বিষয়। তিনি মেয়ের কপাল গলায় হাত ছুঁয়ে বললেন, মা তুই অসুস্থ, সুস্থ আসিস তো? ভীষণ সুস্থ আছি মা, একদম টকবগে। তুমি বাবার সাথে কথা বলো, আমি গেলাম। সে হেলে দোলে চলল। বিস্ময় নিয়ে এখনো সেদিকে চেয়ে রইলেন সালেহা বেগম। বসার ঘরে ঢুকেই মিষ্টি করে হাসল নিবৃত্তা। শরবতের ট্রেটা টি টেবিলের ওপর রাখতে রাখতে বলল, বাইরে ভীষণ গরম পড়েছে, এই শরবতটা খান, দেখবেন শরীর মন দুটোই একদম তাজা হয়ে যাবে। এই বলে সে নিজেই সবার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিল। খালামণি খালুকে দেওয়ার পর দিল তাদের ছোট্ট মেয়ে তুবাকে। তারপর আবার ফিরে এসে গ্লাস হাতে সেই কাঙ্ক্ষিত পুরুষের নিকটস্থ হলো। হাত বাড়াতেই কেমন লজ্জায় মজে গেল যেন, অথচ তার সামনের মানুষটি ভীষণ নির্লিপ্ত নিরুত্তাপ। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে সে গ্লাসটুকু সাদরে গ্রহণ করল। তবে সেই সময়ই ভীষণ অসাবধানতায় খানিকটা আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া লাগলো দুজনার। নিবৃতা তাতেই হকচকাল। উষ্ণতা অনুভব করলো পুরো বদনে। অন্তঃপট ছলকে উঠল। অথচ ওই মানুষটার ন্যূনতম হুঁশ নেই। আমোদ নিয়ে সে শরবতে ঠোঁট ভেজাল। একবার সামনে চেয়ে এই ব্যাকুল অস্থির উদ্গ্রীব অষ্টাদশীকে দেখার প্রয়োজন বোধটুকু করল না। তাতেও উল্লাসে মন ঝলমলিয়ে উঠল নিবৃতার। হ্যাঁ, ঠিক এমনই তো আত্মসম্মান অহমিকা ছিল ওই সকল চরিত্রের। প্রথম দিকে তারা ঠিক এভাবেই তাদের প্রেয়সীদের উপেক্ষা করেছিল। ঠিক এমন দূরত্বই ছিল তাদের মাঝে। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিদারুণ আনন্দে লাফিয়ে উঠল সে। তবে প্রকাশ করল না। আস্তে করে ট্রে নিয়ে ফিরে এলো রান্নাঘরে। মাকে দেখে জিজ্ঞেস করল, এখন আর কি দিব মা? সালেহা বেগম শেষবারের মতো তরকারিগুলো নাড়াচাড়া দিয়ে দেখছিলেন। মেয়ের কথায় আরেক দফা অবাক হয়ে বললেন, কিছু না, সবাইকে যার যার রুমে দেখিয়ে দে, ফ্রেশ হতে বল। তোর বাবা আসছে, এরিনে ভাত দিস। নিবৃতা মাথা হেলিয়ে সানন্দে চলে গেল। সালেহা বেগম এখনো অবাকের রেশ কাটাতে পারলেন না। মেয়ের এমন অদ্ভুত আচরণ ঠিক হজম হলো না তার। মায়ের কথা মতো দুটো গেস্ট রুম দেখিয়ে দিল নিবৃতা। একটাতে খালামণি খালু থাকবেন, আর অন্যটাতে তার খালাতো ভাই আর তাদের ছোট্ট মেয়েটি থাকবে নিবৃতার সাথে। যদিও রুম শেয়ারে মেয়ের ভীষণ আপত্তি, তাও ভবিষ্যতে ননদিনীকে এখন অবজ্ঞা করাটা দৃষ্টিকটু দেখায় বলে সে সবটা গিলে নিয়েছে আপাতত। সবাইকে রুম বুঝিয়ে দেওয়ার পর নিবৃতার মনে পড়ল সে ভীষণ বোকার মতো এক কাজ করেছে। যার জন্য এত নাচন কুদন, তার নামটাই জানা হলো না এখনো। সে ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস ফেলল জোরে। ভারী বিরক্ত হলো মনে মনে। ডান দিকে একবার ফিরে তাকালো। ওই রুমেই সে ঢুকেছে, কাঁধে ব্যাগ, হাতে ট্রলি। রুমে গিয়েই দরজা ভিড়িয়ে দিয়েছে। এখন দরজা ঠেলে প্রবেশ করাটা মোটেও সুন্দর কোনো ব্যাপার হবে না। উল্টো লোকটা তাকে অভদ্র অসভ্য ভাববে। তাই প্রগলভ মনকে সে বোঝালো, মাত্র তো এসেছে, এসব নাম ধাম জানতে বেশি সময় পরিশ্রম করতে হবে না। মনিরুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে খেতে বসলো সবাই। সালেহা বেগম সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছেন। নিবৃতা তার পাশেই, আর চোখে লুকিয়ে চুরিয়ে তার সেই খালাতো ভাইকে দেখছে। গোসল করেছে ভদ্রলোক, চুল আধ ভেজা, চোখ মুখ স্নিগ্ধ, গায়ে জড়ানো কমলা রঙের টি শার্টে ভীষণ আকর্ষণীয় লাগছে বটে।
নিবৃতা ভেবে পায় না তার এই খালাতো ভাইটা এতদিন কই ছিল। যখন সে একটা কাজিন ভাইয়ের জন্য হাপ্পিত্তাস করে মরে যাচ্ছিল, তখন তার আগমন ঘটল না কেন? এত পরে কেন এলো সে? আর একটু আগে এলেই তো অযথা আফসোস আর হতাশায় তাকে মরতে হতো না। নিজের অযাচিত অপার্থিব ভাবনায় সে নিজেই ভেংসি কাটল। সে সময়ই চকাচকি হলো দুজনার। নিবৃতা স্তম্ভিত। হায় আল্লাহ, ভেংসিটা দেখে ফেলেনি তো? ভীত সে। তার খালাতো ভাই ভুরু কুঁচকাল, তার মানে সে দেখে নিয়েছে। নিবৃতার চোখ মুখ কুঁচকে নিজেকে মায়ের পেছনে আড়াল হওয়ার বৃথা চেষ্টা চালালো। তবে তার খালাতো ভাইয়ের বিস্ময় বিভ্রান্ত দৃষ্টি বেশ অনেকক্ষণ তার উপর জারি ছিল। সে ফের খাবারের মনোযোগ দিতেই দম ফেলল নিবৃতা। লিলি তখন বললেন, তোমরা মা মেয়ে বসছো না কেন? সালেহা বেগম মেয়েকে বসতে বললেন। নিবৃতা জানালো সে এখন খাবে না, মায়ের সাথে খাবে পরে। তবে লিলির জোড়াজুড়িতে তারা দুজন তখনই বসল। বাকি সবাই আহারের আনন্দ ভীষণ উপভোগ করলেও নিবৃতা খুব একটা হজম করতে পারল না কিছু। বারবার তার চঞ্চল উত্তেলিত মন বলল, নিশ্চয়ই লোকটার তার ভেংসিকাটা দেখেছে এবং তাকে এখন অভদ্র ম্যানারলেস মেয়ে ভাবছে। পাগলও ভাবতে পারে। অযথা কেউ কাউকে ভেংসি দিলে তাকে পাগল ভাবাটা অস্বাভাবিক কিছু না। ভীষণ চিন্তায় অন্তঃস্থল মথিত হলো তার। প্রেম ভালোবাসার চারা ওঠার আগেই যদি মাটি দুর্বল হয়ে পড়ে, তবে কিভাবে কি? অন্যদিন হলে মেয়েটা দুই পা ভাঁজ করে আরাম করে বসত, তবে আজ বসেনি। এমনিতেই মান সম্মানের প্রথম ভাগ সে জলে ডুবিয়েছে। আর না, ভদ্র মেয়ের মতো চুপচাপ খেলো সে। রান্না নিয়ে কোনো অভিযোগ তুলল না। খাওয়া দাওয়ার পর বেশি সময় না খুইয়ে সবাই যার যার বরাদ্দকৃত রুমে গেল। বেশ অনেকটা পথের জার্নির পর শরীর এখন অতিশয় শ্রান্ত। মেয়েটাকে এখন বিছানায় ছেড়ে দিলেই সে হুড়মুড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিবে। তাই তাদের সেই সুযোগ দিয়ে সালেহা বেগমও নিজের রুমে গেলেন। সকাল থেকে বেশ খাটাখাটনি গেছে তার। কাজের খালাটা না আসাতে কষ্টটা একটু বেশি হয়েছে। স্বামীর পাশে বিছানায় গা এলাতে তাই তিনিও ঘুমিয়ে পড়লেন। নিজের রুমে আজ নিবৃতা একা নয়। 9-এ পড়া বাচ্চা মেয়েটা খাটের এক পাশে চুপচাপ বসে, অন্য পাশে নিবৃতা। নিজের রুমে নিজের খাটে অন্য কাউকে তার ঠিক পছন্দ হচ্ছে না, তাও মানিয়ে নিচ্ছে সে। তবে অস্বস্তি হচ্ছে। হাত পা মেলে শোয়ার ইচ্ছে জাগলেও পারছে না। মেয়েটাও কেমন চুপচাপ, হয়তো অপরিচিত কারোর রুমে এসে সেও ইতস্তত। তবে নিবৃতা চুপ থাকার মেয়ে নয়। নিজের রুমে একবার চোখ বুলিয়ে মেয়েটার দিকে চাইল সে। মৃদু হেসে বলল, আমার রুমটা পছন্দ হয়েছে? কথার শুরুতেই এমন প্রশ্নে মেয়েটা খানিক ভরকাল। সাধারণত কথার শুরুতে সবাই তার নামটাই আগে জিজ্ঞেস করে এসেছে। এই প্রথম অন্য প্রশ্নের মুখোমুখি হয়েছে সে, তাই ধাতস্থ হয়ে একই রকম হেসে বলল, হ্যাঁ, সুন্দর। মোটেই না, তুমি মিথ্যে বলছো। আমার এই অগোছালো জঙ্গল টাইপ রুম আর যাই হোক সুন্দরের কাতারে পড়ে না। মেয়েটা জবাবে কি বলবে ভেবে পায় না। নিবৃতার কথায় সত্যতা বরাবর। তার রুম মোটেও সুন্দর নয়, কেমন বিশৃঙ্খলা চারদিকে। তা ভদ্রতার খাতিরে সে তো আর এই কথা বলতে পারে না। নিবৃতা নিজ থেকেই আবারও বলল, আমি নিবৃতা, এবার এইচএসসি দিয়েছি। যদি পাশ করি তবে ভার্সিটিতে উঠে যাব ইনশাআল্লাহ, আর যদি না করি তবে কনফার্ম বিয়ে। এইটুকু বলে সহজল হাসল সে, যেন বিয়ের কথা মুখে আনতেই লজ্জায় সে মরে যাচ্ছে। অথচ পাশের মেয়েটা তার কথা শুনে হতভম্ব। ফেল করলে বিয়ে করবে, বিষয়টা কি নিদারুণ সহজ স্বীকারোক্তিতে সে বলছে। একটুও দুশ্চিন্তার প্রয়াস নেই। মেয়েটা অবাক না হয়ে পারলই না। তোমার নামটা তো জানা হলো না, কি নাম তোমার? মেয়েটা এতক্ষণে প্রসন্ন হাসল, বলল, তুবা। বাহ, সুন্দর নাম। আর তোমার ভাইয়ের? পরের প্রশ্নটা এটা হবে সে তুবা আশা করেনি হয়তো, তাই খানিকটা বিব্রত সুরেই বলল, আদ্দিক। আদ্দিক রাইনাস। আদিক রাইনাস? অস্পষ্ট বলিতে নামটা আওড়ালো নিবৃতা। কেমন খুশি খুশি যেন লাগছে। নামটা কি সুন্দর, ঠিক মানুষটার মতো। সে আমোদ স্বরে বলল, তোমাদের দুই ভাই বোনের নাম কি সুন্দর, কে রেখেছেন? বাবা। আমার শ্বশুর আব্বার রুচি আছে বলতে হবে। মিনমিনিয়ে কথাটা বলে ঠোঁট চেপে হাসল নিবৃতা। তুবা তার হাসির কারণ উদ্ঘাটন করতে না পেরে ঘাড় কাত করে জিজ্ঞেস করল, কিছু বললে আপু? নিবৃতার সতর্কিত বাণী। না না, কিছু বলিনি তো।
আজকের সন্ধ্যাটা অন্যদিনের থেকে বেশ আলাদা। সূর্যমশাই তার প্রতাহ দিনকার কাজের সমাপ্তি করে বাড়ি ফিরতেই আধার তার লম্বা লম্বা হাত পা মেলে জড়িয়ে ধরল পৃথিবীর একাংশ। তাতেই কমল শহরে ব্যস্ততা ক্ষীণ হলো, রাস্তায় কোলাহল, মিয়ে এলো প্রকৃতি। তবে তার ঠিক উল্টো চরিত্রে দেখা মিলল নিবৃতাদের 3তলা বাড়িতে। পুরনো ধাঁচের বিল্ডিংটাতে তাদের এক আকাশ ভালোবাসা জড়িয়ে। এখানেই নিবৃতার জন্ম, এখানেই বেড়ে ওঠা। 2তলা 2 ইউনিট জুড়ে তাদের ফ্ল্যাট, বেশ বড় সড়ো। ড্রয়িং রুমটা বৃহৎ আকার হওয়াতে তাতে নিজের সবটুকু শখ আহ্লাদ ঢেলে সাজাতে পেরেছে সালেহা বেগম। পুরনো কালের সেগুন কাঠের পোক্ত ফার্নিচার, তবে চকচকে তকতকে তাদের চামড়া। বিভিন্ন কোণে জায়গা পাওয়া একাধিক শোপিস ঘরের সৌন্দর্য বর্ধিত করেছে আরও। তার সাথে দেয়ালে টাটানো ছবিগুলো কথা না বললেই নয়। নিবৃতার বাচ্চাকাল থেকে এই অবধি কোনো ছবি বাদ পড়েনি, সাথে আছে তাদের পরিবারের ছবিও। সেই সবাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তুবা। আচমকা মিষ্টি হেসে বলল, নিবৃত আপু, তুমি ছোটবেলায় কি কিউট ছিলে। সবাই তুবার দিকে চাইল। বসার ঘর মেহমানদের পদারচরণে গমগমে। দুপুরের এক জম্পেশ ঘুমের পর সকলের মন এখন ফুরফুরে। সালেহা বেগম রান্নাঘরে নাস্তার আয়োজনে ব্যস্ত। বসার ঘরে খালামণি, খালু, তুবা, মনিরুল আলম আর নিবৃতাই বসে। তুবার কথাতে নিবৃতা মুচকি হেসে বলল, আর এখন বুঝি কিউট নই? তুবা দাঁড়িয়ে ছবিগুলো দেখছিল এতক্ষণ, এবার সে বসল, হেসে বলল, এখনো অনেক কিউট। নিবৃতা লজ্জা পাওয়ার ভান করেই বলল, ধন্যবাদ। লিলি তখন মেয়েকে বললেন, যা তো তোবা দেখে আয় তোর ভাই এর ঘুম ভাঙলো কি না। চট করে নিবৃতা তখন উঠে দাঁড়ালো, চনমনে উৎসুক আননে বলল, তোমার যেতে হবে না খালামণি, আমি ডাকছি। লিলি মাথা হেলিয়ে সম্মতি জানাতেই সে একবার ছুটে বের হলো সেই রুম থেকে। 2টো গেস্ট রুম, বড় ফ্ল্যাট, তাই রুম অনেক। করিডোর পার হয়ে শেষের গেস্ট রুমটাই তার খালাতো ভাই আদ্দিকের জন্য বরাদ্দ। সেই রুমের দরজার কাজটায় গিয়ে জড়ীভূত হলো সে। মনে মনে অস্থির হলো খুব। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করবে কিনা ভাবছে, আবার ভাবছে অনুমতি নেয়ার কথা। অপ্রাসঙ্গিক অযাচিত ভাবনার অজুহাতে সে দরজার সামনে 10 মিনিটের মতো অযথাই দাঁড়িয়ে রইল। অবশেষে তখন ধাতস্থ হলো এবার দরজায় টোকা দেবে, তখনই ক্যাথ করে এক শব্দ করে দরজা খুলে বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত পুরুষ। এবং কাঙ্ক্ষিত পুরুষের এমন অনাকাঙ্ক্ষিত আগমনে খানিকটা ভড়কে গেল সে। এভাবেই দরজার অভিমুখে নিবৃতাকে দেখে আদিকও চমকালো, ভ্রু কুচকালো আগের মতোই। নিবৃতা ভেবে পায় না এই লোক এত ভ্রু কুচকায় কেন। অল্পতেই যেন কেমন ভীষণ বিরক্তি চোখে মুখে উপচে পড়ে তার। এখনো তাই। আদিক ভ্রু নাচালো, গম্ভীর গলায় ঠোঁট নাড়িয়ে শুধালো, কি চাই? আপনাকে। নিবৃতার সহজ সাবলীল স্বীকারোক্তি, তবে এই এক শব্দেই চোখের দৃষ্টি পাল্টে গেল আদিকের। কপালের চামড়ার ভাঁজ বাড়ল, সরু চোখে তাকালো সে, দৃষ্টিতে বিশাল সন্দেহ। নিবৃতা আচম্বিত দাঁত কেলালো। তার অমন করে দাঁত কেলানোর রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলো আদিক। আগের মতোই চেয়ে আছে সে। নিবৃতা মোলায়েম স্বরেই বলল, না মানে খালামণি বলেছেন আপনাকে ডেকে দেওয়ার জন্য, তাই ডাকতে এসেছিলাম। ডাকতে এসে দরজায় বাইরে দাঁড়িয়েছিলে কেন? আদিকের এক ভ্রু ধনুকের মতো বাঁকানো, কণ্ঠে সন্দেহ। নিবৃতার ঠোঁট কামড়ে মাথা চুলকালো, আমতা আমতা করেই বলল, না মানে ভাবছিলাম ভেতরে গিয়ে ডাকা ঠিক হবে নাকি বাইরে দাঁড়িয়ে ডাকাই ঠিক হবে, মানে সংশয় কাটিয়ে উঠতে পারছিলাম না, তাই দাঁড়িয়েছিলাম। তার অকপটে বলা সত্যটুকু ভদ্রলোক বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, কারণ তার চোখে মুখের ভাবমূর্তি পাল্টালো না খুব একটা। কেবল মৃদু আওয়াজে বলল, চলো। চলো বলে সেই আগে পা বাড়ালো। নিবৃতা ঠায় দাঁড়িয়ে রইল এক জায়গায়। লোকটা তাকে তুমি বলে সম্বোধন করছে, যেটা নিবৃতার মোটেও পছন্দ হয়নি। গল্পে উপন্যাসে তো কাজিন ভাইরা কাজিন বোনদের তুই করে বলে, সেই তুই সম্বোধনটাই ভারী মিষ্টি লাগে তার কাছে। কিন্তু এই লোকের তুমি তো তার কল্পনার সাথে মিলছে না। সে অতিষ্ঠ ভঙ্গিতে পা ফেলে রান্নাঘরে গেল। সালেহা বেগম এক গাদা নাস্তার আয়োজন করেছেন। এক ট্রেতে হরেক রকম ফল, অন্যটাতে মিষ্টি, চা সহ আরও শুকনো খাবার। নিবৃতা সেদিকে চেয়ে বলল, এগুলো রেখে আসবো মা?
চায়ের ট্রেটাতে বিস্কুট গুছিয়ে দিচ্ছিলেন সালেহা বেগম। মেয়ে তাকে সকাল থেকে চমক দিয়েই যাচ্ছে। যেচে পড়ে তার কাজ করতে চাওয়ার এই অভেদ্য রহস্যটা তিনি এখনো সমাধান করতে পারেননি। তবে যাই হোক, মেয়ের সুবুদ্ধি উদয় হয়েছে, তাতেই ভদ্রমহিলা খুশি। মাথা কাত করে বললেন, আগে ফল আর মিষ্টি ট্রেটা দিয়ে আয়। মায়ের কথা মতো কাজ করলো নিবৃতা। তার অপুট হাতে বসার ঘরের টি টেবিলে সব খাবার সাজিয়ে রাখলো। তারপর একবার আর চোখে দেখলো আদ্দিককে, যে এই মুহূর্তে ফোনের ভেতরে ঢুকে যেতে চাইছে। ভোরে কুসকে আবারও রান্নাঘরে এসে দাঁড়ালো নিবৃতা। বলল, চায়ের ট্রেটা এবার নেবো মা? না, ফল আর মিষ্টি খাওয়ার আগে শেষ করুন। তুমিও খেয়ে নাও মা। মায়ের কথায় আবারও বসার ঘরে এলো নিবৃতা। লিলি বেগম বললেন, আমার পাশে বসো মামুনি। নিবৃতা গিয়ে বসল। তার বিপরীতে আদ্দিক, মনোযোগ এখনো ফোনে। কি এত দেখছে সে? নিবৃতা তার আঙ্গুলগুলোর দিকে নজর দিল। সেগুলো ঠিক কোন ভঙ্গিমায় নাড়ছে তা দেখার প্রয়াস। বেশ সূক্ষ্ম ছাঁচাই বাছাইয়ের পর সে এইটুকু বুঝল, লোকটা টাইপিং করছে না, স্ক্রলিং করছে হয়তো। লিলি তার দিকে একটা মিষ্টি এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ করো। মিষ্টি খেতে নিবৃতার ভীষণ আপত্তি। মিষ্টি খেলে নাকি মুটিয়ে যাবে, এই তার প্রধান কারণ। তবুও শাশুড়ি দেওয়া এত আদরের মিষ্টি সে নাকচ করবে কিভাবে? তাই চুপচাপ খেয়ে নেয়। তা দেখে মনিরুল আলম হেসে বললেন, বাহ, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? আমার মেয়ে মিষ্টি খাচ্ছে। বিস্ময় তার কণ্ঠে। বাবার কথায় ইতস্তত ভঙ্গিতে হাসে নিবৃতা। লজ্জা পায় অযথাই। আদ্দিক সেই কথার প্রসঙ্গে একবার নিবৃতাকে দেখে চোখ সরায় পরপর। আপেলের প্লেট থেকে একটা আপেল তুলে মুখে দেয় সে। লিলি আমোদের সুরে বললেন, খালামণি খাইয়েছে তো, তাই না করতে পারেনি, লক্ষ্মী মেয়ে। খালামণির এত আবেগ আর আদর ঢালা বক্তব্যে নিবৃতা আনন্দে দিশাহারা হয়ে যায়। এই তো, ঠিক এভাবে শাশুড়িকে পটাতে হবে। একবার শাশুড়ি পটে গেলে তার ছেলে এমনিতেই তার হয়ে যাবে। মনে মনে সেই দুর্ভদ্র ছক কষে ঠোঁটে নিরুপম হাসি ঝুলালো সে। সালেহা বেগম তখন চায়ের ট্রে নিয়ে এলেন। লিলি বললেন, তুই আর কত কাজ করবি বলতো, এবার একটু আমাদের সাথে বস না। চায়ের কাপ সাজাতে সাজাতে তিনি জবাব দিলেন, ওই তো শেষ। নিবৃতা উঠে দাঁড়ালো। মাকে বলল, মা তুমি বসো, আমি দিচ্ছি সবাইকে। সালেহা বেগম কপাল গোটাতেই নিবৃতা বেকুবের মতো হাসল। মায়ের হাত টেনে সে বলল, বসো না, আমি দিচ্ছি তো। সালেহা বেগম মেয়ের দিকে ফ্যাল করে চেয়ে থেকে সোফায় বসলেন। চায়ের কাপগুলো একে একে সবার দিকে এগিয়ে দিল নিবৃতা। সবার মতো মৃদু হেসে আদ্দিকও চায়ের কাপ গ্রহণ করল। তবে তাকালো না নিবৃতার উৎসুক উদ্গ্রীব মুখের দিকে। শেষ চায়ের কাপটুকু হাতে নিয়ে নিবৃতাও পাশে বসল। বড়রা সবাই নিজেদের গল্পে ব্যস্ত। বাবা খালুর সাথে গল্প করছেন তার ব্যবসা নিয়ে। মা খালামণির সাথে কথা বলছেন তার সংসার আর দৈনন্দিন জীবন নিয়ে। এর মাঝে ভীষণ বিরক্তির বোঝা মাথায় নিয়ে বসে আছে নিবৃতা। তার এ সকল বাস্তবিক জীবন নিয়ে কোনো আগ্রহ নেই। তার সকল আগ্রহের কেন্দ্রবিন্দু এখন কেবল আদ্দিক রাইনাজ। সে তাকে নিজের কল্পনার পুরুষের সাথে মেলাতে ব্যস্ত তার পড়া গল্পের চরিত্রগুলোর সাথে। দৈহিক সৌন্দর্যে নিঃসন্দেহে এই ব্যক্তি পাশ করে গিয়েছে আরও আগেই। এখন শুধু বাকি ব্যক্তিত্ব আর ব্যবহার। দুদিন পরীক্ষা নিরীক্ষা চালালে সেসবও বোঝা যাবে অনায়াসে। সবার মাঝেই নিবৃতা উঠে গিয়ে তুবার পাশে বসল। তুবার আরেক পাশে আদ্দিক, যার ঠোঁট চায়ের কাপে আর চোখ মুঠোফোনে। তাকে একবার দেখে নিবৃতা তুবার দিকে চাইল। সে বেশ আরাম করে বসে চা দিয়ে বিস্কুট খাচ্ছে। নিবৃতা ফিসফিস করে বলল, বোর হচ্ছ নিশ্চয়ই, চলো না ছাদে যাই। তুবা চোখ মেলে চেয়ে বলল, কিন্তু এখন তো রাত, ছাদ অন্ধকার থাকবে না? না না, আমাদের ছাদে রাতেও আলো থাকে, তুমি চলো, গেলেই বুঝতে পারবা। তুবা চট জলদি চা পান করে বলল, বেশ চলো। নিবৃতা হিসিয়ে বলল, তোমার ভাইকে জিজ্ঞেস করো যাবেন কিনা। তুভা ভাইয়ের দিকে চাইল, জিজ্ঞেস করল, ছাদে যাবে ভাইয়া? আদ্দিক ঘাড় কাত করতেই প্রথমে চোখাচোখি হলো নিবৃতার সাথে। নিবৃতা চোখ সরিয়ে নিল শটান। আদ্দিক হাত ঘড়িতে সময় দেখে বলল, এই সময় ছাদে? অন্ধকারে ছাদে গিয়ে কি করবে? তুবার কথা কেড়ে নিয়ে নিবৃতা উত্তর দিল, আমাদের ছাদে অনেক আলো আছে, চারিদিকে লাইট বসানো, একদমই অন্ধকার না।
এই বড়দের মাঝে বসে থাকতেও আদিকেরও যে খুব একটা ভালো লাগছে তেমনটা না। তবে উঠে চলে যাওয়াটা অভদ্রতা হয়ে বলে সে বসে আছে চুপচাপ। নিবৃতা এখন এখান থেকে মুক্তি পাওয়ার সুন্দর একটা উপায় বের করার সেও সায় না দিয়ে পারল না। বলল, বেশ, চলো। নিবৃতা চোখ মুখ চিকচিক করে উঠল। মুখের ভাবমূর্তি পাল্টে গেল মুহূর্তেই। সে মায়ের কাছে এসে বলল, মা, তুবা আর আদিক ভাইকে নিয়ে ছাদে যাই। সালেহা বেগম সম্মতি দিলেন সাথে সাথেই। সম্মতি পেয়ে তারা আর দাঁড়ালো না। তুবার হাত ধরে নিবৃতা দ্রুত পায়ে ছাদের পথে এগোলো। আর ঠিক তাদের পেছন পেছন সম্ভব গতিতে এগোলো তার আদিক ভাই। নিখোঁজ অসিতে ঢেকে আছে বেলাভূমি, পরিশ্রান্ত তার রূপ। অন্তরিক্ষে চলছে বিরাট হাহাকার। চাঁদ নেই, নেই তারা। সেদিকে তাকালে ধুধু শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ছাদের কোণ ঘেঁষে দাঁড়িয়ে সেই শূন্যতাকেই ভীষণ মনোযোগে দেখছে আদিক। চারপাশে আলোর খুব একটা বাস্তবতা চোখে না পড়লেও নিবৃতাদের ছাদে বেশ আলো, একেবারে ফকফকা চারদিকে। হবে নাই বা কেন, ছাদের এক কোণেই একটা ছোট্ট চিলেকোঠার মতো ঘর আছে। নিবৃতার ভাষ্যমতে এটা তার মন খারাপের ঘর। তার যখন ভীষণ মন খারাপে অন্তঃপট ব্যাকুল হয় তখন সে এখানে এসে বসে থাকে। অযথাই ঘন্টার পর ঘন্টা সে এ ঘরে শুয়ে বসে ব্যয় করে। এতে মনে বরফ পড়ে, তার রাগ দুঃখ কমে। সেজন্যই এই ঘরের নাম মন খারাপের ঘর। এতক্ষণ এটাই বলছিল সে তুবাকে। তুবা তো এই কথা শুনে ভারী আহ্লাদি হয়ে পড়ে। তার এক কোণে জড়ীভূত হয়ে দাঁড়িয়ে থাকা ভাইয়ের কাছে ছুটে গিয়ে বলে, ভাইয়া, আমারও একটা মন খারাপের ঘর লাগবে। আদিক এই সম্পর্কে অবগত নয় বলে সে বুঝল না। ভোর কুচকে জিজ্ঞেস করল, এটা আবার কেমন ঘর? ওই যে ওই ঘরটা, ওইটা নিবৃতাপুর মন খারাপের ঘর। আমারও অমন একটা ঘর লাগবে। তুবার আঙ্গুল তাক করে রাখা ঘরটার দিকে তাকালো আদিক। পরক্ষণে আবার প্রশ্নাত্মক লোচনে নিবৃতার দিকে ফিরল। জবাবে নিবৃতা বলল, আসলে আমার মন খারাপ হলে আমি এইখানেই আসি, নিজের সাথে একা সময় কাটাই, মন তখন ভালো হয়ে যায়। আদিক মৃদু হাসল। বোনের দিকে চেয়ে বলল, আমাদের বাড়িতে আর খালি রুম নেই, ছাদেও কোনো রকম কোনো ব্যবস্থা করা যাবে না। তবে ভাইয়া, যখন বাড়ি করব তবে তোর জন্য অবশ্যই এমন একটা ঘর বানাবো। ভাইয়ের এইটুকু আশ্বাসে চোখ মুখ ঝলমলে হয়ে উঠল তুবার। মাথা হেলিয়ে আবার এসে দাঁড়ায় নিবৃতার পাশে। নিবৃতার মনে আকুলি বিকুলি চলছে। এই যে মানুষটা একা দাঁড়িয়ে, মন মস্তিষ্ক কোথায় সেটা অবগত নয়। কোন খেয়ালে আছে তাও বোধগম্যের বাহিরে। তাও মেয়েটার মন ছটফট করছে। মানুষটার সাথে একান্তে কথা বলতে চাইছে এখান থেকে কিছু বেসামাল প্রণয়ের সূচনা। পরক্ষণে সে ঠোঁট কামড়ালো। নিজের অপার্থিব ভাবনাগুলোতে অস্বস্তিতে পড়ে গেল খুব। ভাবল, এই বেহায়া মনের আশকারাগুলোকে সে সামলাবে কি করে, আর এভাবে দূরে থাকলে প্রেমটাই বা হবে কি করে। নিবৃতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়াচ্ছে, কি করবে বুঝতে পারছে না। নিজে এগিয়ে গিয়ে কথা বলবে কি না সেই নিয়েও বেশ দ্বন্দ্বে পড়েছে। এদিকে তুবা মেয়েটাও পিছ ছাড়ছে না তার। এভাবে ননদের সামনে গিয়ে কি আর ভাইয়ের সাথে রোমান্টিক আলাপ করা যায়? তুবা ছাদ বাগানের ফুলগুলো দেখে এসে বলল, এগুলো কি তোমার আপু? তুবার এত প্রশ্নের জবাব দিতে নিবৃতার ইচ্ছে জাগে না, তাও অজ্ঞতায় দিতে হয় তাকে। না, কিছু মায়ের আর কিছু অন্য ফ্ল্যাটের মানুষদের। অনেক ফুল হয়েছে গাছগুলোতে। আচ্ছা, আমি একটা গোলাপ ছিঁড়ি। ছেড়ো, অসুবিধা নেই। সম্মতি পেতে মেয়েটা চোখের পলকে উধাও। ছোটখাটো ছাদ বাগানের বিশাল জায়গা জুড়ে কেবল ফুলের গাছ। সেখানকার ওই এক লাল টুকটুকে গোলাপ গাছের সব থেকে সতেজ সুন্দর গোলাপটার দিকে নজর পড়েছে তুবার। এই মুহূর্তে ফুলের প্রয়োজন নেই একেবারে, তাও তার এটাকে ছিঁড়তে ইচ্ছে করছে। আর গাছের মালিকের মেয়ের সম্মতি পেয়ে তার আগ্রহ এখন আকাশ ছিল। সে যখন ফুল ছিঁড়তে ব্যস্ত তখন ওই বিড়াল পায়ে অস্থির বদনে আদিকের পাশে গিয়ে দাঁড়ায় নিবৃতা। তার উপস্থিতি আদিকের মাঝে খুব একটা পরিবর্তন ফেলতে পারল না। আদিক এখনো আকাশ দেখছে। তার চোখের দৃষ্টি অনুসরণ করে নিবৃতাও খেল। অসীম আর শূন্য আকাশপানে চাইল। কতক্ষণ চেয়ে থেকে প্রশ্ন করল, কি দেখছেন? এতক্ষণে টের পেল আদিক। নিবৃতাকে পাশে দেখে অবাক হলো না খুব একটা। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আকাশ। কি আছে তাতে? চাঁদ বা তারা? আজ তো কিছুই নেই।
শূন্যতা তো আছে, আমি তাই দেখছি। কপাল গুটিয়ে আনলো নিবৃতা। লোকটার কথার ভাষা কেমন কাব্যিক মনে হলো। খানিকটা দুশ্চিন্তায় পড়ল সে। কাজিনরা কাব্যিক কথা বলে নাকি? তারা তো বলে রহস্য ঘেরা ভালোবাসার কথা, কিন্তু এই লোকের কথার ভাষা কেমন ছ্যাঁকাখোরদের মতো, যেন প্রেমে ব্যর্থ হওয়া এক অসহায় প্রেমিক আকাশের শূন্যতায় নিজের হারিয়ে যাওয়া প্রেম খুঁজছে। আচানক বুকে মোচড় দিল নিবৃতার। যদি সত্যি এমন কিছু হয়, তখন তখন তো প্রেম না করেই প্রেমে ছ্যাঁকা হয়ে ব্যাকা হবে সে। দেবদাস ফিমেল ভার্সন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। অচিরাত বুক ভার হয়, নানান দুশ্চিন্তায় বুকের ভেতর ছলাৎ ছলাৎ করে। মাথা হেলিয়ে আদিকের দিকে চেয়ে সে বলে ওঠে, অযথা আমায় দুশ্চিন্তায় ফেলবেন না তো, এই ছোট্ট হৃদয়টা এত ধকল সইতে পারবে না। নিবৃতার কথায় আদিকের নিকট বোধগম্য নয়। সে তাই জানতে চাইল, কিসের কথা বলছো? কিসের ধকল ছুঁতে পারবে না? নিবৃতা অন্যদিকে চেয়ে বিরক্তির সুরে বলল, আপনি আমায় তুমি করে বলছেন কেন? আমার মোটেও এটা পছন্দ হচ্ছে না। আদিক ভরকালো। মেয়েটা তার থেকে না হলেও 8 থেকে 10 বছরের ছোট হবে। তাকে তুমি বলে সম্বোধন করাটা কি খুব অন্যায় হয়ে গেল নাকি? সেটা সে বুঝতে পারল না। তাও ভদ্রতার খাতিরে ভুল স্বীকার করে বলল, ওকে, সরি, আপনি করেই বলবো। বুকে কম্পন ধরল নিবৃতার। বলে কি এই লোক? তুমি শুনেই যার আত্মা অসুস্থ হয়ে পড়েছে, আপনি শুনলে তো স্ট্রোক করে মরবে। সে তেতো স্বরে বলল, আশ্চর্য, হাঁটুর বয়সে একটা মেয়েকে আপনি আপনি করে কেন বলবেন? তার উপর আমি আপনার কাজিন, আপনার খালাতো বোন। আমার সাথে কি আপনি সম্বোধনটা যায়? আচ্ছা, বিপদে পড়ে আদিক। মেয়ে মানুষের এই এক সমস্যা, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। একটু আগে মেয়ে বলল আমাকে তুমি করে বলবেন না, আমার পছন্দ না। এখন আবার বলছে আপনি করো নাকি বলা যাবে না। তাহলে বলবোটা কি? তুমি, আপনি, কিছু যদি না বলি তাহলে কি বলবো? আদিকের কণ্ঠে বিরক্তি। নিবৃতা ছোট্ট করে বলল, তুই বলবেন, কাজিনদের তুই করে বলতে হয়, এটাই নিয়ম। আদিক মেয়েটার দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল কতক্ষণ। মেয়েটাকে যখন প্রথম দেখেছিল তখন সে ভীষণই ছোট, একেবারেই বাচ্চা। ওই মুহূর্তের কথা তার খুব একটা স্মরণে নেই, তাই তার সাথে তার পরিচয়ও নেই খুব একটা। খুব একটা কেন, একেবারে নেই বললেই চলে। বলা যায় এই প্রথম দুজনের পরিপূর্ণ সাক্ষাৎ। অথচ মেয়েটা তার সাথে এত সাবলীলভাবে কথা বলছে, যেন তারা কত পরিচিত, কত চেনা জানা। আদিক ভেবে নিল হয়তো নিবৃতার কোনো ভাই বোন নেই বলে সে তাকে নিজের ভাইয়ের চোখে দেখছে। তুবার মতো সেও তার কাছে ভাইয়ের স্নেহ ভালোবাসা চাইছে। তাই এই ব্যাপারে এত মাথা না ঘামিয়ে রাজি হয়ে গেল সে। বলল, বেশ, তুই করে বলবো। নিবৃতা খুশি হয়ে গেল, ফুরফুরে আর প্রসন্ন গলায় বলল, ধন্যবাদ। জবাবে আদিক মুচকি হাসল কেবল। পরবর্তী কথা শুরুর আগেই তুবা সেখানে হাজির, হাতে কয়েকটা গোলাপ ফুল। ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে উৎফুল্ল সুরে বলল, দেখো ভাইয়া, সুন্দর না? প্রেম প্রেম আলাপে ভাটা পড়ায় নিবৃতা বেজায় ক্ষিপ্ত। বিড়বিড় করে তুবাকে গালি দিল কয়েকটা। তুবার হাতের ফুল দেখে আদিক অবাক হয়ে বলল, এগুলো কোথায় পেলি? ওইদিকে একটা ছাদ বাগান আছে, সেখান থেকেই নিয়েছি। তাই বলে এতগুলো ফুল ছিঁড়বি? অনুমতি কে দিল তোকে? ভাইয়ের রূঢ় স্বরের বিপরীতে চুপই রইল তুবা। তুবার নিষ্পাপ মুখের দিকে চেয়ে নিবৃতার মায়া হলো। নিজ থেকেই বলল, আসলে ও আমার কাছে বলেই ফুল ছিঁড়েছে। ফুলের গাছগুলো মায়ের, সমস্যা নেই। সমস্যা নেই বললে হলো? অযথা এখন এতগুলো ফুল ছেড়ে কোনো প্রয়োজন ছিল না, বরং এতে গাছের সৌন্দর্য নষ্ট হয়েছে। তোবা, বড় হচ্ছিস না তুই? সবকিছু এখনো বুঝে মতো হয় কেন? তুবার মুখটা থমথমে হলেও নিবৃতা বিরাট খুশি। এই তো ঠিক একই রকম রাগ, ক্ষোভ তার গল্পের প্রিয় চরিত্রগুলোর মাঝে ছিল। এভাবেই নৈতিকতা আর মূল্যবোধ ছিল তাদেরও। আবার নিজের কাছের মানুষদের প্রতি ছিল অগাধ ভালোবাসা। এভাবে খাপে খাপে সব মিলে যাওয়ায় নিবৃতার হৃদয় নেচে উঠল। মন বলল, অবশেষে সে তবে সত্যি তার কাঙ্ক্ষিত ভাইকে পেয়ে গিয়েছে। আদিক ভাই ওই তার সেই কাঙ্ক্ষিত মানুষ, এবং সে তার প্রিয় পুরুষ হওয়ার পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। থাকার বকবেন না, মেয়েটার মন খারাপ হচ্ছে। নিবৃতার কথার বিপরীতে আদিক বোনকে কাছে টেনে আনলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না, ভবিষ্যতে যেন আর এমন না হয় তাই বলেছে।
নিভৃতা ঘাড় কাত করে সেটুকু দৃশ্য মুখস্থ করে বড্ড আপ্লুত হলো। কি সুন্দর ভালোবাসা বোনের প্রতি। লোকটার প্রতি ক্ষণে ক্ষণে সে কেবলই দুর্বল হচ্ছে। তার শিষ্টা আচার ব্যবহার সবকিছুই প্রশংসনীয়। এবার বিয়েটা সেরে ফেললেই হবে। বক্ষস্থলে সুনামি বইল বিয়ের কথা স্মরণে এলে। নতুন বউয়ের মতো মুখ আরক্ত হলো লজ্জায়। ঠোঁট চেপে মৃদু হাসল। তখনই শোনা গেল আদ্দিকের গম্ভীর স্বর। আমাদের এবার নিচে যাওয়া উচিত। মন ক্ষুণ্ণ নিবৃতার। সে নিচে যেতে চায় না, আদ্দিকের সাথে আরও কিছু সময় কাটাতে চায়। তবে লোকটার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে নিবৃতার প্রতি খুব একটা আগ্রহ নেই তার। কেবলই ভদ্রতা আর সৌজন্যতা দেখিয়ে যতটুকু আলাপ করা প্রয়োজন ততটুকুই করছে। তবে ব্যাপার না, নিবৃতা তাকে পাল্টে ফেলবে, মন ফুলিয়ে ফেলবে এক লহমায়। তার প্রিয় চরিত্রগুলোর মতো করে তৈরি করে নেবে একদিন। তাই মাথা হেলিয়ে বলল, চলুন। মনিরুল আলমের সাথে বাইরে বেরিয়েছে রায়হান রহমান। বাড়িতে দুই বোন সালেহা বেগমের রুমে গল্প জুড়েছে তারা। অনেকগুলো বছরের জমিয়ে রাখা সমস্ত গল্প কাহিনী যেন আজ এক রাতেই শেষ করবার প্রতিশ্রুতি নিয়েছে দুইজন। বাসায় এসে আদ্দিক বিরক্ত হলো। তার বাবা খালু গেল, অথচ তাকে বলল না। সে এখানে বসে কি করবে? তাকেও তো নিতে পারতো সাথে। সে মায়ের কাছে প্রশ্ন করলে লিলি বলেন তারা ছাদে ছিল বলে আর ডাকা হয়নি। আদ্দিকের এভাবে একা বসে থাকতে মোটেও ভালো লাগছে না। তার ওপর ইতালি যাওয়ার পর বাংলাদেশে এসেছে এই প্রথম। তাই এখানকার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি নিয়ে তার জ্ঞান একেবারে শূন্যের কোঠায়। রাস্তাঘাটও অপরিচিত। এদেশে এসে নিজেকে নিছকই এক বাচ্চা ছাড়া কিছুই মনে হচ্ছে না। কোথাও সে একা একা বের হতে পারে না। পাশে না আবার রাস্তা ভুলে এদিক ওদিক ঘুরতে হয়। দেশে বন্ধু বান্ধবও নেই যে একটু সুন্দর সময় কাটাবে। যা আছে সব ইতালিতে। সেজন্যই এই দেশে আসার পর থেকে সে ক্রমে ক্রমে কেবল বিরক্তই হচ্ছে। কতক্ষণে আবার ইতালিতে ফিরবে সেই চিন্তাতেই বিভোর থাকে। তাই তার অপ্রসন্ন বিমুখতা নিবৃতার মনে কড়া নাড়ে। কি ভেবে যেন সে লুডোর বোর্ড হাতে নিয়ে এসে আদ্দিকের সামনে দাঁড়ায়। বসার ঘরে তখন আদ্দিক মোবাইল দেখছে আর তোবা দেখছে টিভি। মুখের সামনে নিবৃতাকে দেখে ভ্রু কুঁচকে নাচালো। এর অর্থ বুঝতে পেরে নিবৃতা হেসে জবাব দিল, বোর হচ্ছে নিশ্চয়ই, তাই লুডো নিয়ে এসেছি, লুডো খেলে সময় কেটে যাবে। নিবৃতার বগলবন্ধী বিশাল এক বোর্ড আর হাতে এক ছোট্ট বক্স দেখে বলল, এটা কি খেলা? আমি পারি না। সে কি, আপনি কখনো লুডো খেলেননি? আদ্দিক নিচের ঠোঁট উল্টে মাথা নাড়ল। নিবৃতা তখন আর সময় নষ্ট না করে বিছানায় উঠে পা ভাঁজ করে বসলো গিয়ে। তারপর ডাকলো তুবাকে। তুবা আসতেই সে বলল, বেশ, মনোযোগ দিয়ে দেখুন, আমি শিখিয়ে দিচ্ছি। পরিবেশ গোমট। চারদিকে বিরাজ করছে অতি রঞ্জিত নীরবতা। এরই মাঝে একটু পরপর শোনা যাচ্ছে গুটি নাড়াচড়ার তীব্র শব্দ। নিবৃতার পূর্ণ গম্ভীর মনোযোগ লুডোর বোর্ডে। কানা উঠলেই বাজিমাত। অথচ এই ছোট্ট এক চিহ্ন তখন থেকে তাকে জ্বালিয়ে মারছে। রীতিমতো প্রেশার হাই করে দিয়েছে তার। বেশ অনেকক্ষণ আগেই সব গুটি পাকিয়ে একটা গুটি কানার ঘরে গিয়ে আটকে ছিল। তখনও আদ্দিক এবং তুবার তিনটা গুটি কেবল বের হয়েছে ঘর থেকে। নিবৃতা ধরেই নিয়েছিল আজকে সে জিতবেই। সেই খাতিরে আদ্দিকের সাথে বাজি ধরাও হয়ে গিয়েছিল তার। তবে কে জানতো সময় আর ভাগ্যের পরিহাসে খেলা এভাবে ঘুরবে। তার কানা ওঠার বিস্তর সময়কালে আদ্দিক আর তুবা তাদের দুই গুটি পাকিয়ে ফেলে অবলীলায়। আর এক গুটি ছুটতে থাকে পাকার ঘরের দিকে। নিবৃতার কপালে ঘাম। একটু আগেই এই দুই ব্যক্তিকে লুডো খেলা শিখিয়েছিল সে। বেশ কসরত করতে হয়েছে তাতে। ভদ্রলোক আর ভদ্র মহিলা এই খেলার খও জানত না। অথচ এখন মনে হচ্ছে এই কাঁচা খেলোয়াড়দের কাছেই তার আজ গো হারা লেখা ছিল। তুবা জিতে গেল। খুশিতে লাফিয়ে উঠল মেয়েটা। নিবৃতা বিস্ফোরিত চোখে তাকালো। দাঁত দিয়ে চেপে ধরল নিচের ঠোঁট। হেরে যাওয়ার ভয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। তুবা নিজের জেতের আনন্দ শেষ করে নিবৃতাকে আশ্বাস দিয়ে বলল, নো টেনশন আপু, তুমি জিতবে। আদ্দিক স্মিত হাসল। এক পলক চোখ বুলিয়ে দেখে নিল কিশোরী মেয়ের ভারত চোখমুখ। ভীষণ আনন্দ পেল সে। সামান্য এক খেলা হারার ভয়ে মেয়েটা কি দারুণ ভীত। খেলা শ্বাসরুদ্ধকর অবস্থাতে এসে থেমেছে। দুই পক্ষেরই কেবল একটা কানা দরকার। নিবৃতা এবার নিশ্চিত জ্ঞান হারাবে। অন্তঃপটের ভেতর অবস্থানরত মাংসপিণ্ডটা লাফাচ্ছে ভীষণ।
পেটের ভেতর গড়ি করছে। পাশ থেকে তাকে উৎসাহ দিচ্ছে তুবা। বোনকে নিজের পক্ষে না পেয়ে আদ্দিক খেপল খানিক, তবে মুখে কিছু বলল না। অনেকক্ষণ কেবল একটি কানার জন্য লড়াই জারি ছিল তাদের। তবে নিবৃতার শেষ রক্ষাটুকু আর হয়নি। সত্যিই সে হেরেছে। আদ্দিকের কানা উঠেছে। বেচারি কাঁদো কাঁদো মুখ করে দেখে আদ্দিকের ঠোঁটে বিজয়ের হাসি। হাসিতে মন টইটুম্বর হলেও মস্তিষ্ক মানল না। এভাবে হেরে যাওয়াটা অপমানে লাগলো তার। নিজের ওপর রাগ হলো। কি লাভ হলো এতদিন সকল ম্যাচে জিতে? সেই তো আজ মোক্ষম ম্যাচে তাকে হারতেই হলো। আদ্দিক পিঠ টান টান করে হেয়ালির সুরে বলল, আরেকটা ম্যাচ হবে নাকি? নাক ফুলালো নিবৃত্তা। বোর্ড ভাঁজ করে গুটে গুছিয়ে বক্সে ভরল। তারপর বিছানা ছেড়ে উঠে বলল, না। কেন? একবার হেরেছো তো কি হয়েছে? পরের বার তো জিততেও পারো। চলো আরেকটা ম্যাচ হোক। নিবৃত্তা কপাল কুঁচকে অতিষ্ঠ সুরে বলল, কখনোই না। আর আমি ইচ্ছে করে হেরেছি। আপনারা প্রথম খেলছেন, জিততে না পারলে কষ্ট পাবেন, তাই হেরেছি। এ নিয়ে নিজেকে এত বড় কিছু ভাবতে হবে না। আদ্দিক শব্দ করে হাসল। নিবৃত্তা ভ্রু উঁচিয়ে বিরক্তির সুরে বলল, হাসবেন না তো। হাসি থামালো আদ্দিক, তবে চোখ মুখ এখনো প্রফুল্ল। তুবাও মিটিমিটি হাসছে। হারার পর সবাই এমন করে, সেটা তার ভালোই জানা। আদ্দিক পুনরায় কিছু বলার আগেই নিবৃত্তা পা বাড়ায়। পেছন থেকে ডেকে ওঠে আদ্দিক। আরে পালাচ্ছ যে, বাজিতে হারার শাস্তি কে পাবে শুনি? হ্যাঁ, নিবৃত্তা পা থামালো, পেছনেও তাকালো না। যেতে যেতেই বলল, নিবৃতা পালায় না। নিবৃতা কাউকেই ভয় পায় না। অপেক্ষা করুন, সে আসছে। আদ্দিকের ঠোঁটে কিঞ্চিত হাসি। তুবা উঠে গিয়ে সোফায় বসল টিভি দেখতে। নিভৃতা এলো কিছুক্ষণের মধ্যেই। বিছানার কাছে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, কি শাস্তি বলুন? মোবাইল থেকে দৃষ্টি হটিয়ে তার দিকে চাইল আদ্দিক। মেয়ের চোখে মুখে বেপরোয়া ভাব। একটু আগের ভীতু মেয়েটাই হঠাৎই জ্বলে উঠেছে। তা দেখে সে মৃদু হাসল, বলল, যা শাস্তি দিব তাই মানবে? জি, বাজিতে তো এমনই বলা ছিল। তবে তার আগে নিজের কথা রাখুন। তুই করে বলুন আমাকে। শেষোক্তিতে বেশ জোর ছিল নিবৃত্তার। আদ্দিক সরু চোখে চেয়ে বলল, এই প্রথম কোনো মেয়েকে দেখলাম তুই সম্বোধনের জন্য মরিয়া হয়ে উঠছে। ব্যাপার কি বলো তো? ব্যাপার আপনি বলেও বুঝবেন না। যারা উপন্যাস পড়ে না তাদের এত ব্যাপার স্যাপার বুঝিয়ে লাভ নেই। উপন্যাস? এখানে উপন্যাসের কথা এলো কোত্থেকে? তুই সম্বোধনের সাথে উপন্যাসের কি সম্পর্ক? এটাই তো আপনি বুঝবেন না। আপাতত বোঝার প্রয়োজনও নেই। তাই এখন কেবল আমি যা বলবো তাই শুনুন। তুই করে বলুন আমায়। মেয়ের কথায় এক অংশ আদ্দিকের বোধগম্য নয়। তবে এইটুকু বুঝলো, মেয়েটা ভারী চঞ্চল। সারাক্ষণ চোখ মুখ ছুটতে থাকে, এক জায়গায় স্থির থাকে না কখনো। আর এই বয়সী মেয়েদের মাথায় কি চলে সে নিয়েও বিরাট দ্বন্দ্বে থাকতে হয় সবাইকে। তাই কথা না বাড়িয়ে আদ্দিক বলল, বেশ, আমার শাস্তি শোনাতে হবে। হাসি হাসি হলো নিবৃত্তার মুখ। আদ্দিকের মুখে তুই সম্বোধনটা কি সুন্দর মানাচ্ছে। ঠিক যেমন শুভ্র ভাই রোদকে বলে, ধূসর ভাই বলে পিউকে। বেসামাল লজ্জায় নেতিয়ে পড়ল মেয়েটি। মাথা নুইয়ে মৃদু আওয়াজে বলল, বলুন। তেমন কোনো কঠিন শাস্তি দিব না। আমার আবার উদার মন, কাউকে কষ্ট দিতে পারি না। নিবৃত্তা কপাল কুঁচকাতে আদ্দিক হেসে বলল, আমার সকাল সকাল বেডটি খাওয়ার অভ্যাস। দেশে আসার পর থেকে সে অভ্যাসে ভাটা পড়েছে। কিন্তু কাল থেকে সে দায়িত্ব তোর। এখানে যতদিন আছে প্রতিদিন আমাকে বেডটি দিবে, পারবে না? নিবৃত্তা তড়িৎ মাথা নাড়ালো। পারবে না মানে? অবশ্যই পারবে, পারতেই হবে। এত বড় এক সুযোগ সে হাতছাড়া করবে কি করে? এই বেডটি খাইয়েই লোকটাকে পাগল বানিয়ে দিতে হবে। কোনো ছোটোখাটো পাগল না, একেবারে উন্মাদ। হাতের নাগালে এত বড় সুযোগ আসাতে খুশিতে মনটা লাফাচ্ছে তার। তবে নিবৃত্তা চক্ষু লজ্জার আড়ালে ব্যাপারটা ঢেকে বলল, পারবো। এ আর এমন কি ব্যাপার? ভাইয়া, কয়টায় বেডটি খাই সেটা আগে জেনে না। দুবার সতর্কবাণী ছিল এটা। তবে নিবৃত্তা সেসব পরোয়া না করেই বলল, কখন আবার? ঘুম থেকে যখন ওঠে তখন না। কয়টায় উঠে জানো তুমি? দুবার প্রশ্নে নিবৃত্তা মাথা নাড়ালো। জানে না সে, জানার কথাও না। তাই আদ্দিক নিজ থেকেই বলল, সকাল 6টায়। ও 6। বাকি কথা শেষ করার আগেই তপ দেখালো নিবৃত্তা। বড় বড় চোখে তাকালো আদ্দিকের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, ভোর 6টায়? 6টা ভোর হয় কি করে? সকাল তখন। কিন্তু নিবৃত্তার কাছে সেটা মাঝরাত। সে
সে মেয়ে দুপুর 12টার আগে চোখ মেলে না। তার কাছে সকাল 6টা মাঝ রাত বললেও অন্যায় কিছু হবে না। একটু আগের সমস্ত চকচকে তকতকে ভাব মুখ থেকে কেমন উধাও হয়ে গেল নিবৃতার। মুখের রং পাল্টে গেল সহসাই। চুপসানো বেলুনের ন্যায় একটুখানি হলো তা। আদ্দিক আর তুবা ঠোঁট চেপে হাসতেছে। বেশ বুঝতে পারছে মেয়েটার অসহায়ত্ব। আদ্দিক বিদ্রুপের সুরে বলল, এখন আবার বলিস না শাস্তি মানতে পারবি না। নিবৃতা নিশ্চয়ই এই সামান্য কাজে ভয় পালাবে না। নিজকই টিটকারি ছিল এটা। নিবৃতা ক্ষুব্ধ হয়ে আদ্দিককে দেখল, যার ঠোঁটের কোণে এখনো যুদ্ধ জয়ের হাসি। যেন এইটুকু একটা মেয়েকে পরাস্ত করতে পেরে সে দারুণ খুশি। নিবৃতার গা জ্বলে উঠল সেটা দেখে। যদিও মনে মনে আদ্দিকের হাসি মাখা মুখটার প্রশংসা করলো খানিক, তবে তাতে কি, আপাতত নিজের রাগটাকেই প্রাধান্য দিল সে। শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, ঠিক বলেছেন, নিবৃতা সামান্য কাজে ভয় পালায় না। ইনফ্যাক্ট কোনো কিছুতেই সে পালায় না। পাহাড়ের মতো দৃঢ়, সে বরফের মতো কঠিন। আপনার এই শাস্তি তো সে এক চুটকিতেই পূরণ করে ফেলতে পারবে। একটা বেটিই তো, এর এমন কি ব্যাপার? হ্যাঁ, ঠিক সকাল 6টায়। সময়টা স্মরণে রাখিস। নিবৃতা জবাবে দাঁতে দাঁত চেপে বলল, মনে থাকবে। তারপর ভেঙচি কেটে সেখান থেকে চলে এলো সে। রুমে এসে মোবাইল নিয়ে বসলো। কিভাবে চা বানাতে হয় সেটাই তো জানে না সে। রাতের খাবার শেষ হয়েছে সবই। বসার ঘরে আরও একবার আড্ডার ঝুলি খুলে বসেছে সবাই। সালেহা বেগম খাবারের পর মিষ্টির ব্যবস্থা করলেন। সবার আমোদ আমোদ চেহারা। ভরপেটে খাবারের পর এখন মিষ্টি মুখে আড্ডাটা বেশ জমেছে। নিবৃতা আর তুবা বিছানার এক কোণে। তুবা তার মোবাইল থেকে তাদের ইতালির ছবি দেখাচ্ছে নিবৃতাকে। বিছানার এক পাশে বসা আদ্দিক, তাকে বিভিন্ন মিষ্টি সেধে সেধে খাওয়াচ্ছে সালেহা বেগম। আদ্দিক সে সব খেতে পারছে না। মিষ্টির প্রতি তার এই অনাগ্রহ দেখে নিবৃতা খুশি হলো খুব। এরই মাঝে আড্ডার প্রসঙ্গ গিয়ে থামলো নিবৃতার পড়াশোনাতে। নিবৃতা বাবা ভদ্রলোক মেয়েকে নিয়ে বিরাট চিন্তায় আছেন। পড়াশোনা নিয়ে নিবৃতার একেবারেই মাথা ব্যথা নেই। যাও একটু করে তা কেবল ওই মা বাবার ভয়ে। এইচএসসি দিয়েছে, রেজাল্ট যে আহামরি কিছু হবে না সেটা ভদ্রলোক আগে থেকেই জানেন। তাই ভার্সিটি নিয়ে তিনি বড্ড চিন্তায় পড়েছেন। মেয়েকে মেডিকেলে পড়ানোর শখ ছিল, তবে মেয়ের যা পড়ার সিঁড়ি সেই চিন্তা তিনি আরও আগে বিসর্জন দিয়েছেন। সরকারি কোনো ইউনিভার্সিটিও বোধহয় হবে না, এখন প্রাইভেটই একমাত্র ভরসা। তবে সেখানে সাবজেক্ট কী দেবেন তা নিয়েও দ্বিধা দ্বন্দ্বের ইয়াত্তা নেই। তিনি ভারী দুশ্চিন্তার সুরেই বললেন, বুঝলেন ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি। কোন ভার্সিটিতে কোন সাবজেক্টে অনার্স করলে ভালো হয় সেটাই বুঝতে পারছি না। সব ফেলে ঠেলে আড্ডার মোক্ষম বিষয়বস্তু পড়াশোনা হয়ে ওঠায় নিবৃত তেটে উঠল। তাও আবার তার পড়াশোনা। দুনিয়াতে এত বিষয় থাকতে বাবাকে কেন ঘুরিয়ে ফিরিয়ে তার পড়াশোনা নিয়েই কথা বলতে হবে? কেন? নিবৃতা কপাল কুঁচকে বাবার দিকে চেয়ে রইল। ভদ্রলোকের চিন্তিত আনন্দ। তার চিন্তার ছাপ ট্রান্সফার হয়ে সালেহার বেগমের মুখেরও আপতিত হলো। মেয়ের পড়ার কথা স্মরণে এলেই দুশ্চিন্তায় মুখ শুকিয়ে আসে তার। কি করে মেয়ের এক উজ্জ্বল ভবিষ্যতের পথ সুগম করবেন সেটাই বুঝতে পারেন না তিনি। রায়হান সাহেব বললেন, কোথায় পড়ানোর ইচ্ছে মেয়েকে? এটা কেমন কথা বাবা? বরং জিজ্ঞেস করো মেয়ের কোথায় পড়ার ইচ্ছে। রায়হান সাহেবের প্রশ্নের বিপরীতে দ্বিতীয় প্রশ্নের আশায় সবাই খানিকটা চমকালো। হাসি ফুটল নিবৃতার ঠোঁটে। আদ্দিকে স্পষ্ট আওয়াজে বলল, পড়াশোনা যে করবে তাকে জিজ্ঞেস করা উচিত তার কোথায় পড়ার ইচ্ছে, কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা। মা বাবা কেবল সাজেশন দিতে পারেন, তবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তারই। আদ্দিকের যুক্তির কাছে রায়হান সাহেব পরাস্ত হয়ে বললেন, হ্যাঁ ঠিক বলেছে। এই ব্যাপারে আপনাদের বরং মেয়ের মতামত নেওয়ার উচিত ভাই। বাইরে তখনও সূর্যের ব্যস্ততা বাড়েনি। সবে ঘুম ভাঙ্গায় সে কেমন যেন ঝিমিয়ে আছে। প্রকৃতি এখন নির্মল শীতল। পাখিরা নিজেদের সংসারের গল্প জুড়েছিল আরও অনেকক্ষণ আগেই। তবে মানুষের সংসারের হইচয়ে এখন আরম্ভ হয়নি। এই সময়ে মেয়েটা সাধারণত প্রগাঢ় ঘুমের সমুদ্রে সাঁতার কাটে। সারা রাত ফোন ঘেঁটে এটাই হয় তার ঘুমের উপযুক্ত সময়। তবে আজ প্রকৃতিতে ঘটেছে ভিন্ন ঘটনা। সচরাচর এমন ঘটনা ঘটে না কভু। নিবৃতার মোবাইলের অ্যালার্ম নামক অ্যাপটা একেবারে অকার্যকর। এটা আজ অবধি কোনো দিন তাকে ঘুম থেকে জাগাতে সক্ষম হয়নি। ক্লাস থাকা অবস্থাতে অ্যালার্ম দিলেও সেই তার ঘুম ভাঙত মায়ের বাসখাই স্বরেই।
তবে ওই যে প্রকৃতিতে আজ উল্টো ঘটনা ঘটেছে, কিভাবে যেন ঠিক অ্যালার্মের শব্দেই ঘুম ভেঙেছে তার। সে চোখ কষলে উঠে বসে দেখল তার রুম এখনও অন্ধকারে তলিয়ে আছে। মোবাইল হাতে অ্যালার্ম বন্ধ করার সময়টাও দেখে নিল। ঠিক 6:02। নিজের কাজে নিবৃতা নিজেই বিস্মিত। এত সকালে তার চোখ খুলল কি করে, তাও আবার অ্যালার্মের শব্দে। মা বাবা এই কথা জানলে নির্ঘাত 2 দিন কোমায় থাকতেন। যাগ্যে সেসব। আত্মবিশ্বাস গাঢ় হতেই বিছানা ছাড়ল নিবৃতা। যদিও ইচ্ছে করছে না, ওই তুলতুলে বিছানা আর নরম বালিশগুলো খুব করে কাছে ডাকছে তাকে। পাশেই তার না হওয়া ননদিনী, যে ঘুমে বেহুশ। তাকে দেখে তার বিছানায় শোয়ার ব্যাকুলতা আরও বাড়ল বোধ হয়। তবে পরক্ষণে আবার আটকালো নিজেকে। মনে পড়ল আদ্দিকের সুন্দর মুখটা, গাল ভর্তি দাড়ি আর পুরো ঠোঁটের হাসিতে কি মারাত্মক লাগে তাকে। এইটুকু ভাবতেই নিবৃতার সমস্ত ঘুম আর অলসতা পালিয়ে যায়। সে দ্রুত ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। পা টিপে টিপে রান্নাঘরে আসে নিবৃতা। এই সময় বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমে। করিডোরের নীল রঙের মৃদু আলোয় বাতিটা ছাড়া পুরো বাড়ির আর কোনো আলো নেই। রান্নাঘরের বাতি জ্বালায় নিবৃতা। কাল রাতেই ইউটিউবে চা বানানোর রেসিপিটা সে দেখেছে। ভীষণ কঠিন, তবে ব্যাপার না। প্রিয় মানুষের জন্য এমন 2-4টা কঠিন কাজ সে অনায়াসেই করে ফেলতে পারবে। ছোট পাতিলে পানি নিয়ে চুলাতে বসানো হলো। চুলার আঁচ বাড়ানো। নিবৃতা ঘুরে তাকালো তাক ভর্তি বয়ামগুলোর দিকে। চা পাতা, চিনি, দুধ কোথায় রাখা সে কিছুই জানে না। এসবে কোনোদিন হাত পড়েনি যে তার। সে ঠোঁট কামড়ে একে একে সবগুলো বয়াম খুলে দেখল। চা পাতা আর চিনি চিনে ফেললেও বিপত্তি ঘটল পাউডার দুধ চেনা নিয়ে। ঠিক 2টো বয়ামে সে একই রকম গুঁড়ো দেখল। দুইটোই কেমন হলদেটে। তার মধ্যে একটা যে পাউডার দুধ, সেটা সে জানে, তবে কোনটা সেটাই বুঝতে পারছে না। হাতে নিয়ে দেখেও লাভ হয়নি, একই লাগে দুটো। সে এবার জিভে লাগালো স্বাদ বোঝার জন্য। রান্নায় অপটু দুর্বল মেয়ে, স্বাদেও যে খুব একটা পার্থক্য ধরতে পারল না। কতক্ষণ এই নিয়ে ভীষণ দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে একটাকে টস করে বেছে নিল সে। এবার এটা হলেই হয়। ভিডিও মোতাবেক চা সে বানিয়েছে, তবে চায়ের রঙটা খুব একটা স্বাভাবিক না। সে টেস্টও করেনি, দেখেনি আদ্দিককে প্রথম পান করাবে বলে। তবে আদতে ভালো হয়েছে কিনা সেই নিয়ে সংখ্যায় আছে ভীষণ। হাতে সফেদ রঙের চায়ের কাপ, ধোয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। ধুরু ধুরু বুক নিয়ে আদ্দিকের রুমের সামনে গিয়ে থামল নিবৃতা। দরজায় নক করার আগে নিজেকে ধাতস্থ করলো, বুকে ফু দিল। অযথাই সে এত ভয় পাচ্ছে। লোকটা ভদ্রলোক, সে জানে চাটা খারাপ হলেও সে তাকে কিচ্ছু বলবে না। তাও এই প্রথম সে কারোর জন্য কিছু বানিয়েছে। খারাপ হলে তার নিজেরই মন ক্ষুণ্ণ হবে। ভীষণ আস্তে করে 2টো টোকা পড়ল কাঠের শক্ত দরজায়। ভেতরের মানুষ শুনল কি না বোঝাই গেল না, কারণ রা এলো না কোনো। নিবৃতা আবারও টোকা দেয়। এবার দরজা খুলে যায় সহসাই। সাথে সাথেই দরজার ওপার থেকে প্রকট হয় এক সৌন্দর্য দর্শন যুবক। তার এলোমেলো চুল, ঘুমে ফোলা চোখ মুখ, গায়ের কুচকানো জামা, সব কিছুই ভীষণ আকর্ষণীয় লাগলো যেন। ঢোক গেল নিবৃতা। বুকের ভেতরে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। সে বুঝতে পারছে না পারছে সহ্য করতে। তাকে আরও একটু বেসামাল করতে আদ্দিক এবার ঠোঁট ছড়িয়ে হাসল, বলল, গুড মর্নিং। ঘোর কাটল না বিধায় নিবৃতা জবাব দিতে পারল না। আদ্দিক নিজ থেকেই বলল, আমি ভাবিনি যে তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিয়ে নেবে। আমার জন্য অযথা তোমার ঘুমের ব্যাঘাত ঘটল, সরি। প্রসন্ন বোধ না কাটতেই মেজাজ হারালো নিবৃতা। ঘাড় হালকা কাত করে রুষ্ট স্বরে বলল, দিলেন তো মর্নিংটা ব্যাড করে। আবার সেই তুমি। আপনার মনে হয় ব্রেন খুব একটা ভালো না। তবে তুবা তো বলল আপনি নাকি দারুণ ছাত্র ছিলেন, তুখোড় মেধাবী ছিলেন আপনি। কই, আমার তো একবারও মনে হচ্ছে না সেটা। কথার অর্থ বুঝতে পেরে হাসলো আদ্দিক। দরজা থেকে সরে গিয়ে বলল, ভেতর আয়। আয় শুনে হেলে দুলে ভেতরে ঢুকলো নিবৃতা। এরই মাঝে নিজের পরিচিত কক্ষে অপরিচিত অনেক বস্তু আবিষ্কার করল। আদ্দিকের ব্যাগগুলো এক জায়গায় জড়ো করে রাখা, ড্রেসিং টেবিলের ওপর রাখা জেন্টস পারফিউম সহ আরও প্রসাধনী। আদ্দিকের ব্যবহৃত কাপড়গুলো হ্যাঙ্গারে সুন্দর করে ঝুলানো। বিছানার ওপর একটা বই পড়ে আছে উল্টো হয়ে। সবকিছু জহুরি চোখে অবলোকন করে চাটা নিয়ে বেড সাইড টেবিলে রাখলো নিবৃতা। আদ্দিকের দিকে ঘুরে চেয়ে বলল, এই প্রথম আমি কারোর জন্য নিজের হাতে কিছু বানিয়েছি। খারাপ হলেও চুপচাপ খেয়ে নেবেন। আদ্দিক বিছানায় বসতে বসতে বলল,
খাওয়ার আগে ট্রিট দিচ্ছিস? তা না, তবে আপনি না খেলে আমি কষ্ট পাবো। চায়ের কাপ হাতে তুলে আদ্দিক। চায়ের রঙের দিকে নজর পড়তেই কেমন কপালে ভাঁজ পড়ল তার। নিভৃতা সেটা বুঝতে পেরে কাচুমাচু মুখ করে বলল, গায়ের রং দেখে মানুষ বিচার করা যায় না, খাবারের ক্ষেত্রেও তাই। সেই কথায় মৃদু হাসলো আদ্দিক। তার দিকে চেয়ে বলল, তবে একটু প্রবোধ আছে, জানিস তো, আগে দর্শনধারী পরে গুণ বিচারে, মা বলেন সবসময়। মুখ কালো করে নিভৃতা জবাব ছুড়ল, প্রথম বানিয়েছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে খেয়ে নিন না। আদ্দিক আর কথা বাড়ালো না। এই সকালে উঠে যে মেয়েটা তার জন্য চা বানিয়েছে এটাই তার জন্য অবিশ্বাসের ব্যাপার। আসার পর থেকে খালার মুখে এই মেয়ের যা সুনাম শুনেছে, তাতে এই মেয়ের জন্য চা বানানো আর এভারেস্ট জয় করা একই ব্যাপার। সে চা ঢাললো মুখে, জিহ্বা স্বাদ বোঝার সাথে সাথেই মুখটা কুঁচকে এলো ভীষণ। শরীর কেমন ঝাঁকুনি দিল যেন। সকাল সকাল এমন বেস্বাদের কিছু তার জিভ যেন সইতে পারছে না, উগরে দিতে চাইছে সবটা। অথচ সামনে দাঁড়ানো চনমনে উৎসুক মেয়েটার দিকে চেয়ে সে কিছুই করতেও পারছে না। মেয়েটার অমন মায়াভরা মুখ দেখে একদিনের জন্য নিজের জিভের সমস্ত হাহাকার সে উপেক্ষা করে নিল। চুপচাপ গিলে নিল সেই চরম বেস্বাদের পানীয়। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, প্রথম বানিয়েছিস তাই না? চকিতে মাথা নাড়ল নিবৃতা। ভীত স্বরে জিজ্ঞেস করল, কেন, ভালো হয়নি? মেয়েটার মনে দুঃখ দেওয়ার ইচ্ছে জাগলো না আদ্দিকের, তাই মিথ্যে বলল অবলীলায়, ভালো হয়েছে, তবে চর্চায় থাকলে আরো ভালো হবে আশা করছি। নিছকই এক সুন্দর মিথ্যে ছিল এটা, চাটা মুখে তোলারও যোগ্য না। তাও মেয়েটা এত সকালে তার আরামের ঘুম ছেড়ে উঠে তার জন্য যে এইটুকু করেছে এই ঢের। অপরদিকে মনের ভেতর লাড্ডু ফুটছে নিবৃতার। আদ্দিকের এইটুকু কথাকেই দারুণ প্রশংসা ভেবে নিয়ে হৃদয় তার মাদল বাজাচ্ছে। খুশি যেন আর ধরছে না তার। মাথা নুইয়ে ঠোঁট চেপে মিটিমিটি হাসছে কেবল। চায়ের কাপ নিয়ে হতাশ হয়ে বসে আছে আদ্দিক। মেয়েটা তার সামনে থেকে নড়ছেই না। এইদিকে এই চায়ে আরেক চুমু বসানো তার পক্ষে সম্ভব নয়, ওইটুকু সাহস পাচ্ছে না সে। কিন্তু নিবৃতার সামনে চায়ের কাপটা অবহেলায় ফেলতেও পারছে না, তাতে মেয়েটার কিশোরী মনে দুঃখ লাগবে। তাই উভয় অন্তর না পেয়ে মৃদু হেসে বলল, তুই এখন গিয়ে শুয়ে পড়, আর কোনো কাজ নেই। নিভৃতা ফ্যাল করে চাইল। আদ্দিক তার দিকে চেয়ে চায়ের কাপে ঠোঁট ভেজালো কেবল, তবে গলা দিয়ে সেই পানিও নামালো না। মিছে মিছে ঢোক গিলার ভান করে বলল, কিছু বলবি? নিভৃতা ইতস্তত সুরে জানতে চাইল, আপনি কি চা পান করার পর আবার ঘুমিয়ে পড়বেন? না, কেন? কি করবেন তাহলে? নিভৃতার অপ্রাসঙ্গিক প্রশ্নে আদ্দিকের সরু চোখে চেয়ে জবাব দিল, বই পড়বো, নয়তো বাইরে হাঁটতে যাব। ঠিক অমনি বেহায়া মনটা তার আবার লাফিয়ে উঠল। ছলাৎ ছলাৎ অন্তর নিয়ে সে সোজা সবটা বলে বসল, বেশ, চলুন তবে হাঁটতে যাই। আদ্দিক অবাক হলো বেশ। সে ঠোঁট ফুলে কিছু বলার আগেই নিবৃতা আগ বাড়িয়ে বলল, এত অবাক হওয়ার মতো কিছু ঘটেনি। আমার একবার ঘুম ভাঙলে আর ঘুম আসে না, আর 8টার আগে বাড়ির বাকি মানুষরাও উঠবে না কেউ। এই 2 ঘন্টা অযথা শুয়ে থাকতে মোটেও ভালো লাগবে না, তাই এই অফার। আপনি তো হাঁটতে যাবেনই, সাথে আমি গেলে মন্দ হবে না। নিজের সপক্ষে যুক্তি খাটিয়ে তবেই ক্লান্ত হলো মেয়ে। আদ্দিক চায়ের কাপটা সাইড টেবিলে রাখলো, হাত দুটো বিছানার ওপর রেখে হালকা মাথা এগিয়ে এনে বলল, তবে আমি তো বাইরে কোথাও যাব না, বড় জোর ছাদ। কেন, বাইরে গেলে কি অসুবিধা? নিজের দুর্বলতা না ঢেকে আদ্দিক অবলীলায় বলল, এদেশেও রাস্তাঘাট কিছু চেনে না, একা গেলে পথ ভুলের সম্ভাবনা আছে। এই তো আরেক সুযোগ। নিবৃতা উৎফুল্ল সুরে বলল, বেশ, তো আমার সাথে চলুন। এদিকের রাস্তাঘাট অলিগলি সব একেবারে নখ দর্পণে, আমার পথ ভোলার কোনো সুযোগই নেই। সকাল সকাল জগিংয়ের অভ্যাস ছিল আদ্দিকের। দেশে আসার পর থেকে সেসব ভুলে বসেছে। সকালে উঠে কেবল বাড়ির ছাদে ওঠা ছাড়া আর কোনো দিকে যেতে মন সায় দেয় না। তবে আজ সুযোগ আসায় সে ফিরিয়ে দিতে পারল না। কিছুক্ষণ নির্বাক বসে থেকে রাজি হয়ে গেল। নিবৃতা যেন আকাশের চাঁদ পেয়েছে। চিত্ত জুড়ে বহমান অস্থিরতাকে কোনো রকমে দমিয়ে রেখে সে বলল, আপনি 2 মিনিট বসুন, আমি রেডি হয়ে আসছি। সূর্যের কিরণ বেড়েছে। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে বেশ জবরদস্তি করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে তারা। শহরের পিচঢালা পরিষ্কার রাস্তায় এখন মানুষের ভিড় নেই। 2-1টা দোকানের সামনে 1-2জনকে দেখা গেলেও তাদের খুব একটা সমীহ করল না নিবৃতা।
আজকের সকালটা আদতেও বাস্তব কিনা সেই চিন্তাতেই বিভোর সে। এই যে ঠিক কল্পনার সাথে কেমন মিলে যাচ্ছে সব, এটা কি সত্যি ঘটছে নাকি স্বপ্ন দেখছে সে? সে কি এখনও নিজের রুমে ঘুমাচ্ছে? এমন নয় তো, চোখ মেললেই দেখবে সব হারিয়ে গিয়েছে। সেই কথা ভেবে ভেবে নিবৃতা তার ভারী চোখের পল্লব কয়েকবার ঝাপটাল। এই তো, সব স্বচ্ছ, সব কিছু পরিষ্কার। এটা তো স্বপ্ন হতেই পারে না, সব বাস্তব। এই শুনশান নীরব প্রকৃতি বাস্তব, এই পরিষ্কার চকচকের রাস্তা বাস্তব, দুই পাশের লম্বা গাছগুলো বাস্তব, আর বাস্তব তার পাশের সম্যদর্শন যুবকটা। ভাবনাটুকু অন্তরে ভূমিকম্প তৈরি করলো তার। একবার ঘাড় কাত করে তাকালো আন্তিকের দিকে, যে এই মুহূর্তে কানে এয়ারপড গুজে খুব মনোযোগ সহকারে রাস্তা দেখে দেখে এগিয়ে চলছে। বাসা থেকে বের হওয়ার পর থেকেই চলছে একই ঘটনা। এই যে তার পাশে, তার কদমে কদম মিলিয়ে এক অষ্টাদশী তার উৎসুক বিচলিত চিত্ত নিয়ে হেঁটে চলছে, তাতে কি আদৌ তার হুঁশ আছে? না, মোটেই নেই। তার সমস্ত মনোযোগ এই রাস্তাঘাট আর দালান কোঠার ভিড়ে কেমন হারিয়ে যাচ্ছে। সেখান থেকে এক অংশ সে এই অবলা নারীকে দিতে পারছে না, বিধায় নারী এখন বেজায় ক্ষিপ্ত। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কিছুক্ষণ বকে নিল নিবৃতা। এত রসকসহীন কেন এই পুরুষ? এ নাকি আবার এসেছে বিলাত থেকে, দেখলে বলবে কেউ? সে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কানে এয়ারপোর্ট গোছা, চাইলে জোরেও বকতে পারিস, আমি শুনবো না। আচানক নীরবতা ভাঙ্গার নিবৃতা কেমন ভরকে যায়। পা থামিয়ে আদ্দিকের দিকে তাকায় সে। আদ্দিকও দাঁড়ালো, এক কান থেকে এয়ারপড সরিয়ে বলল, কি ব্যাপার, থামলি কেন? নিবৃতা সন্দিহান স্বরে জানতে চাইল। কানে এয়ারপোর্ট গুজে মিছিয়ে মিছিয়ে গান শোনার ভান ধরেছেন নাকি? আর ধরলেও আমার বিড়বিড় করে বলা কথা তো আপনার শোনা সম্ভব নয়, তাহলে বুঝলেন কি করে? আদ্দিক হাসলো, রগর সুরে বলল, তার মানে আমার আন্দাজ ঠিক আছে? আমাকে বকছিলে? তার কারণ জানতে পারি? নিজের কথায় বিশ্রীভাবে ফেসে যাওয়ায় নিবৃতা আদল সংকীর্ণ হয়। মিনমিনিয়ে বলে, আপনাকে বকছিলাম না। তবে বিড়বিড় করে কি আমার প্রশংসা করছিলে? না, তেমনটাও না, তবে বিরক্ত প্রকাশ করছিলাম। আপনি বাইরে একজনকে সাথে নিয়ে বের হয়েছেন, অথচ তার সাথে কথা না বলে কানে এয়ারপোর্ট গুজে বোবার মতো হাঁটছেন। এটা কি ঠিক বলুন? আদ্দিক ঠোঁট উল্টে মাথা নাড়ালো। ঠিক না। বোঝালো সে। লোকটা খুব সহজেই নিবৃতার সব কথা মেনে নেয়। এই ব্যাপারটা নিবৃতার খুব পছন্দ হচ্ছে না। আদ্দিকের উচিত তার কথার বিপরীতে রাগ দেখিয়ে হম্বিতম্বি করা, বাসখাই স্বরে তার সমস্ত যুক্তিকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া। অথচ তেমন কিছু না করে এই লোককে যা বলা হয় তাতেই সে মাথা নাড়ায়। এত সরলতার প্রতিমা নিয়ে সে কী করবে? নিবৃতা চিন্তার ঘোরে বিভোর হলো। কপাল কুঁচকালো আদ্দিক। মেয়েটা যেন সারাক্ষণ কি ভাবে, কিছু একটা বললেই কেমন স্তব্ধ হয়ে যায়। এরপর আর কথা বলে না অনেকক্ষণ। ব্যাপারটা ঠিক নয়, তবে তোর সাথে ঠিক কী নিয়ে কথা বলা যায় সেটা আমি বুঝতে পারছিলাম না। ছোট মানুষের সাথে কি কথা বলবো বল? নিবৃতার মাথা যেন ঘুরে উঠল, অন্তরাত্মা কেঁপে উঠল তার। এ কেমন কথাবার্তা? সে মোটেই ছোট মানুষ নয়। সঙ্গে সঙ্গে কঠিন প্রতিবাদ জানিয়ে সে বলল, কাকে ছোট মানুষ বলছেন? আমার বয়স কত জানেন? 18 বছর 6 মাস বয়স, আর 6 মাস পর 19 হব আমি। ঠিক সময়ে বিয়ে হলে আমি এতদিনে 2 বাচ্চার মাও হয়ে যেতাম, আর আপনি আমার ছোট মানুষ বলে অপমান করছেন? হ্যাঁ। রাগে ছোট্ট মুখটা লাল হয়ে উঠল নিবৃতার। আচমকা আক্রোশে আদ্দিক ভ্যাবাচাকা খেল। নিবৃতার আকস্মিক রাগের জুৎসই কারণ উদ্ঘাটন করতে পারল না ঠিক, তবে শেষের কথাতে বিষম খেল খুব। ঠিক সময়ে বিয়ে হলে সে 1-2 বাচ্চার মাও থাকতো। এ কি করে সম্ভব? 18 বছরের একটা মেয়ের উপযুক্ত বিয়ের বয়স ঠিক কত? বাংলাদেশে কি তবে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স আরও কমিয়ে আনা হয়েছে? প্রশ্নে মস্তিষ্ক কিলবিল করছে, তবে সে প্রশ্ন করল না। নরম গলায় বলল, রাগ করিস না, আমি জানতাম না দেশের আইন যে বদলেছে। এ দেশে যে 18 বছরের মেয়েদের কেউ বাচ্চা হিসেবে গণ্য করে না, সেটা আমার সত্যিই জানা ছিল না। নিভৃতা ভাব নিয়ে বলল, প্রথমবার ভুল করেছেন বলে সব মাফ করলাম, কিন্তু পরের বার স্মরণে রাখবেন, আমি মোটেও আর বাচ্চা নই, একজন প্রাপ্তবয়স্কা নারী আমি। শেষোক্তি শেষ গর্বের সাথে বলল নিভৃতা। ভীষণ আড়ালে অবডালে ঠোঁট চেপে হাসল আদ্দিক। এইটুকু একটা মেয়ে নাকি আবার প্রাপ্তবয়স্ক নারী? আদ্দিকের ভীষণ হাসি পেল, সে চেপে গেল। গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বেশ বেশ, প্রাপ্তবয়স্ক নারী। আমাদের বোধহয় এবার ফেরা উচিত।
হাঁটতে হাঁটতে অনেকটা পথ সামনে চলে এসছে। বাসায় ফিরে যাওয়ার কথা শুনেই মনে মেঘ জমল নিবৃতার। এই তো সুন্দর হাঁটছিল তারা, পাশাপাশি কাছাকাছি। এত সুন্দর একটা মুহূর্তকে ধ্বংস করে দিয়ে বাসায় ফেরা কি খুব প্রয়োজন? মেয়েটা ভেবে পায় না, তবে আবদিককে আটকানোর সাধ্যও তার নেই। তাই যুদ্ধে পরাজয় মেনে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বেশ চলুন তবে। যাওয়ার পথে আর কানে এয়ারপোর্ট গুজে গান শোনা যাবে না। ওইটুকু পথ গল্প করতে করতে যেতে হবে।